ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, একটু রেসপন্স করবেন, কারণ রেসপন্স না করলে যিনি কোর্সটা কন্ডাক্ট করবেন না কেন কারো ইচ্ছে থাকবে না কোর্সটাকে সুন্দর করে কন্ডাক্ট করার। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে যে, কারণ আপনাদের ফিডব্যাকের উপর ভিত্তি করে কোনো একজনের যে কেউই ওনাদের কোন জায়গাটাতে কতটা ফোর্স দিতে হবে সেটা বুঝতে পারবে। তো এক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব সকলকে, কোনো কিছু যদি না বুঝতে পারেন জিজ্ঞেস করবেন। কোনো কিছু যদি আপনার নিজের কোনো একটা টপিকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে তার উপর জানার থাকে সেটা জানতে পারেন, তার জন্য কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনি চুপ করে থাকবেন না, এটা জাস্ট রিকোয়েস্ট। আমরা সবাইকে একটু লাউড এন্ড ক্লিয়ার থাকবো। জি, ইনশাল্লাহ। এই যে মাত্র একজন, তারপর বাকিরা আমরা সবাই একসাথে বলতে পারি। আমরা কি সবাই লাউড এন্ড ক্লিয়ার থাকবো? জি দাদা। জি ভাইয়া। গুড, সাউন্ডস গুড। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই পার্টিসিপেটিভ হওয়ার দরকার। আমরা এখানে যারা আছি তাদের সকলের এটা মাথায় রাখতে হবে যে আমরা সবাই কি পাশ করতে চাই না? চাই কি না? আমরা একটু উত্তর দিই, আমরা সবাই পাশ করতে চাই। জি অবশ্যই অবশ্যই। জি। এই যে ওই একজন দুইজন চায়, বাকিরা চায় না। আমরা সবাই চাই না? জি ভাইয়া, সবাই তো। এক্স্যাক্টলি, সবাই চাই। তো সবাই কখন চায়? আপনি এবার পড়বেন, পরের বার পাশ করবেন এভাবে, নাকি আমি এবারই পাশ করতে চাই, কোনটা? এবারই এবারই পাস করতে চাই। দ্যাট মিনস হচ্ছে আমাদের এখানে প্রথম মোটিভ হচ্ছে আমরা কিন্তু কখনো এটা বলবো না ওই যে আমাদের পাপন সাহেবের মতো আগে বলতো না যে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। এটা যেন কারো মাথায় না আসে। যদি এটা কারো মাথায় আসে তাহলে আমি বলবো যে ভাই, আপনি আমাদের সাথে জয়েন হওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনি নিজে নিজে দেখেন বা অন্য কোথাও দেখেন। বাট আপনার মধ্যে যদি ইন্টেনশন এটা থাকে যে না, আমার টার্গেট এই বিশ্বকাপ, আমি এই বিশ্বকাপই নিব, তাহলেই শুধুমাত্র আপনি আমাদের সাথে থাকেন। আর এই বিশ্বকাপের টার্গেটটাকে ফুলফিল করতে হলে আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে, ভাইয়ার সাথে কমিউনিকেটিভ হতে হবে, এবং নট অনলি ভাইয়ার সাথে বাট অলসো প্রত্যেকটা সাবজেক্টে যারা কোর্স কন্ডাক্টর আছে, আপনি যাদের সাথে যেই যে সাবজেক্টে থাকছেন বা আপনারা আমরা তারা সবাই ওই সাবজেক্টের স্ব মেন্টর যিনি আছেন ওনার সাথে অ্যাক্টিভ থাকবো। তাহলেই শুধুমাত্র আমাদের টার্গেট এই বিশ্বকাপ এবং সেটা আমরা নিয়ে আসতে পারবো। আদারওয়াইজ এটা শুধু মুখে মুখেই থাকবে। আর কখনো ভুলেও চিন্তা করা যাবে না আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ, এটা কখনো চিন্তা করা যাবে না। এখনো যে সময় বাকি আছে এই বিশ্বকাপে আপনি আপনার টার্গেট ফিল করতে পারবেন। ওকে দেন। তো অলরেডি হচ্ছে ভাইয়া জয়েন করেছেন আমাদের মাঝে। তো আমাদের প্রিভিয়াস অনেকগুলো ক্লাস হয়েছে। তো যারা এটা পরীক্ষার রেজাল্ট দেওয়ার পূর্বে, তো যারা অলরেডি পূর্বের ক্লাসগুলো করতে পারেননি তারা যারা আমাদের সাথে থাকবেন, আজকে রাতেই হচ্ছে চ্যানেলে সকল ভিডিও আপলোড করা হবে। কিন্তু আজকে থেকে যে সকল ক্লাসগুলো হবে সেগুলো রেকর্ডেড ভিডিও ইউটিউবে থাকবে না। সো এই ক্ষেত্রে যারা যারা শুধু আমাদের এনরোলড স্টুডেন্ট আছেন তারাই এগুলোর ভিডিও রেকর্ড পেয়ে যাবেন, এবং সেটা ক্লাসের কয়েক ঘন্টা পরই ড্রাইভে জমা হবে। সেটার অ্যাক্সেস থাকবে আপনার পরীক্ষার সময় পর্যন্ত, এর পরবর্তীতে অ্যাক্সেস চলে যাবে। আমি আশা করি সবকিছু আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, এবং সেই সাথে এটাও রিকোয়েস্ট করব যে কেউ কখনো রেকর্ডের চিন্তা করে লাইভ ক্লাস মিস করবেন না। কারণ রেকর্ডেড ক্লাস আপনি যে মেন্টর আছে ওনাদের কাছে কোনো কিছু প্রবলেম থাকলে জিজ্ঞেস করতে পারবেন না। তাই সব সময় চেষ্টা করবেন লাইভ ক্লাস করার। যদি কোথাও বাইরেও থাকেন তাও লাইভ ক্লাসই শুনবেন, চেষ্টা করবেন করার। কিন্তু ইন কেস অফ ইমার্জেন্সি আপনি যেন খাতায় বসে আবার তুলে নিতে পারেন, দেখতে পারেন, তাই আমরা রেকর্ডেড ভিডিও প্রোভাইড করছি। তো ধন্যবাদ সবাইকে। আমি আর দেরি না করে ভাইয়াকে অনুরোধ জানাচ্ছি। ভাইয়া, আসসালামু আলাইকুম। জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি আসলে জি ভাইয়া, ভালো আছেন? ক্লাস নিতে পারিনি, আমি আসলে একটু খুবই বিজি অফিসে বাইরে আছি। আজকেও বিজি ছিলাম, বাট তারপরে কমিটমেন্ট যেহেতু ছিল দ্যাটস ওয়াই ক্লাসটা নিলাম। বাট আমি এক্সট্রিমলি সরি, হ্যাঁ আপনাদের টাইম ওয়েস্ট হয়েছে আই নো, বাট হোপফুলি আমরা একটু রিকভার করতে পারবো এবং সিলেবাসটা আমরা অন টাইম শেষ করবো ইভেন্চুয়ালি আমরা। আচ্ছা, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমি তো এখানে যে আজকে অনেকেই আছেন, তো আমি একটু জাস্ট আপনার সম্পর্কে বা আপনি যদি একটু বলতেন আর কি ভাইয়া। না আমি আর কি বলবো, আপনি বলেন, আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে, আমি তাহলে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। এটা হচ্ছে ভাইয়া হচ্ছে ডেলয়েট বাংলাদেশ থেকে আর্টিকেলশিপ কমপ্লিট করেছেন, এবং পরবর্তীতে ভাইয়া ডেলয়েট জার্মানিতে বেশ কিছুদিন ডেপুটি ম্যানেজার হিসেবে ছিলেন, এবং পরবর্তীতে ফ্যামিলির অসুস্থতার কারণে ভাইয়াকে দেশে ফিরতে হয়েছে। বর্তমানে তিনি আবুল খায়েরে আছেন আর কি, ঢাকাতেই।
তো সাথে ভাইয়া আমাদেরকে ভাইয়ের মূল্যবান সময় থেকে অনেক কষ্ট করে সময় ম্যানেজ করে দিচ্ছেন। তা আমরা আশা রাখবো আমরা যেন আমাদের পুরো সময়টাকে ইউটিলাইজ করতে পারি, ভাইয়া যেন ভাইয়ার মনে এটা করতে পারে যে হ্যাঁ ভাইয়ার সময়টাও সার্থক হয়েছে, আমরাও যেন বলতে পারি হ্যাঁ আমরা সবাই সার্থক হয়েছি। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। সো লাস্ট 2-3টা ক্লাসে আপনারা খুব ইন্টারেক্টিভ ছিলেন, সো আই এক্সপেক্ট দ্যাট ফ্রম ইউ, বিকজ একা একা ওয়ান সাইডেড ক্লাস নিলে আসলে ক্লাসটা ইন্টারেক্টিভ না হলে আপনাদের কোনো লার্নিং হয় না, প্লাস আমারও খুবই বোরিং লাগে আর কি। হ্যাঁ, ক্লাস নিতে মজা লাগে না, বিকজ আপনি মানে আপনি কি টপিকটা বুঝতে পারছেন নাকি পারছেন না সেটা যখন আমি জানি না, তখন আসলে আমার জাস্ট স্লাইড রিডিং করে যাওয়া ছাড়া আর কোনো ওয়ে থাকে না। সো মানে আই এক্সপেক্ট ফ্রম ইউ টু বি ইন্টারেক্টিভ, এন্ড যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই এটা আমি স্পেস যখন দিব তখন আপনি আস্ক করবেন, অথবা আনমিউট করে আস্ক করতে পারেন, আর আদারওয়াইজ একটু মিউটে থাকবেন সবাই। হ্যাঁ, সো আমরা আজকে IAS 21 দেখবো, প্লাস IAS 29 দেখবো, এবং যদি সময় থাকে আমরা ইনকাম ট্যাক্স IAS 12টাও দেখবো। হ্যাঁ, অলরাইট, লেটস স্টার্ট। আচ্ছা, IAS 21, দ্য ইফেক্টস অফ চেঞ্জেস ইন ফরেন এক্সচেঞ্জ রেট। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে এই ফরেন এক্সচেঞ্জ রেটের ইম্প্যাক্টটা একটা কোম্পানির জন্য কয়টা অ্যাসপেক্টে হতে পারে? ওয়াইল্ড গেস হলেও সমস্যা নেই, ভুল হোক, নো ওয়ারিজ। পিএনএল এন্ড এফএস এর অ্যাসপেক্টে তুলে হবে, যেমন আমাদের ডেফিনেটলি মানে সিনারিও কি কি, মানে একটা হতে পারে ট্রানজাকশন করে, রাইট, যে সে ফরেন কারেন্সি ট্রানজাকশন করছে, এটার কারণে একটা ফরেন কারেন্সি রিলেটেড ইস্যু আসলো। আর একটা কি, দুইটা আছে। আচ্ছা, আর একটা হচ্ছে ট্রান্সলেশন, মানে ধরেন আপনার দেশের বাইরে হচ্ছে যদি ওর কোম্পানি আরেকটা সাবসিডিয়ারি কিংবা কিছু থাকে। সাবসিডিয়ারি বা প্যারেন্ট যাই হোক না কেন, সো আপনার যদি গ্লোবাল ভিলেজ, মানে আপনার যদি গ্লোবালি বিজনেস থাকে, বা ধরেন আপনার যদি স্যামসাং সাউথ কোরিয়ার যদি বাংলাদেশে একটা ব্রাঞ্চ থাকে তাহলে, বা সাবসিডিয়ারি থাকে, সে স্যামসাং সাউথ কোরিয়া যখন তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে তখন সে কনসলিডেট করবে, রাইট? সো ইন দ্যাট কেস তাকে বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটা কি বিডিটিতে আছে না, সো এটাকে ট্রান্সলেট করে সেটাকে করতে হয় কিসে, আপনার ওই সাউথ কোরিয়ান কারেন্সিতে। হ্যাঁ, তো সিমিলারলি আপনার এটা একটা হতে পারে ট্রান্সলেশন। এছাড়া আরেকটা হতে পারে যে আপনার ফাংশনাল কারেন্সি আর প্রেজেন্টেশন কারেন্সি ডিফারেন্ট। আমি বাংলাদেশে যখন অডিট করেছি তখন পেয়েছি যে একটা কোম্পানির ফাংশনাল কারেন্সি বিডিটি, বাট তার প্রেজেন্টেশন কারেন্সি ইউএসডি, বিকজ তার গ্রুপ পলিসি তাকে ইউএসডি তে ফ্যান্সি স্টেটমেন্টস প্রিপেয়ার করতে হবে। সো যেহেতু ট্যাক্স অফিস ইউএসডি ফ্যান্সি স্টেটমেন্টস অ্যাকসেপ্ট করবে না, সো সে টু সেটস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করতে, একটা হচ্ছে ইন বিডিটি আর একটা হচ্ছে ইন ইউএসডি। সো এই সিনারিও গুলো হতে পারে আর কি। তাহলে আমি দুটো জিনিস বললাম, ফাংশনাল কারেন্সি বললাম আর একটা বললাম প্রেজেন্টেশন কারেন্সি। তাহলে ফাংশনাল কারেন্সি কি জিনিস দেখি। ফাংশনাল কারেন্সি ইজ দ্য কারেন্সি অফ দ্য প্রাইমারি ইকোনমিক এনভায়রনমেন্ট ইন হুইচ দ্য এন্টিটি অপারেটস। সো সহজ বাংলায় হচ্ছে একটা এন্টিটি বা একটা বিজনেস বা একটা কোম্পানি, সে যেই কারেন্সিতে বিজনেসটা করে, সেটাই হচ্ছে ফাংশনাল কারেন্সি। বাট অ্যাকর্ডিং টু IAS 21, ফাংশনাল কারেন্সির কিছু ইন্ডিকেটরস আছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মুখস্থ করতে হবে, মানে মুখস্থ ইন আ সেন্স যে একদম লাইন টু লাইন না, এই ক্রাইটেরিয়া গুলো মনে রাখতে হবে যে কোন ক্রাইটেরিয়া ফুলফিল হলে সেগুলো আমরা বলবো ফাংশনাল কারেন্সি। দ্য কারেন্সি দ্যাট মেইনলি ইনফ্লুয়েন্সেস সেলস প্রাইস ফর গুডস এন্ড সার্ভিসেস। তাইলে আপনার সেই কারেন্সি যেটা আপনার সেলস প্রাইস ফর গুডস এন্ড সার্ভিসেস ডিটারমাইন করে। তাইলে আমাকে কেউ একজন বলেন ইপিজেড এরিয়াতে যে কোম্পানিগুলো আছে তাদের ফাংশনাল কারেন্সি কি ইউজুয়ালি? বিডিটি ডলার। এক্স্যাক্টলি, ইউএসডি, বিকজ ইউএসডিতেই কিন্তু সে র মেটেরিয়াল যদি ইম্পোর্ট করতে হয় সেটা করে, প্লাস তার কি মার্কেট কি এক্সপোর্ট করে না, এক্সপোর্ট প্রসেসিং জোনের কি কোনো গুডস লোকালি সেল হয় না, রাইট? সো তার মেইনলি সেলস প্রাইসটা ডিটারমাইন করতেছে ইউএসডি। সো দ্যাটস ওয়াই তার ফাংশনাল কারেন্সিটা ইউএসডি, ইভেন দো সে বিজনেস করছে কোথায়, বাংলাদেশে। সো এইগুলো হচ্ছে এক্সেপশন, যেটা বইয়ের মধ্যে নাই, আপনার প্রফেশনাল লেভেল বইয়ের মধ্যে নাই, তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, জি বলেন। Alright. The currency of the country whose competitive forces and regulations mainly determine the sales price of its goods and services. So, প্রথম ফ্যাক্টরটা যদি ডিসরিগার্ড করা হয় বা ডিসরিগার্ড হয়, সেই ক্ষেত্রে দেখতে হবে কি দ্য কারেন্সি অফ দ্য কান্ট্রি হুজ
competitive forces and regulations mainly determine the sales price of its goods and services. মানে একটা দেশের কারেন্সি মানে ফাংশনাল কারেন্সি সেটাই হবে যে দেশের রুলস এন্ড রেগুলেশনের মাধ্যমে আপনি বিজনেস করতেছেন আর কি মেইনলি। হ্যাঁ, মানে ওই কারেন্সিতেই আপনি রুলস এন্ড রেগুলেশনের কারণে সেলস প্রাইস ডিটারমাইন হচ্ছে। তো দেখেন দুইটাই কিন্তু সেলস প্রাইস রিলেটেড, প্রথম দুইটা। আচ্ছা, থার্ডে কি বলছে? দ্য কারেন্সি দ্যাট মেইনলি ইনফ্লুয়েন্সেস লেবার, ম্যাটেরিয়াল এন্ড আদার কস্ট অফ প্রোভাইডিং গুডস ও সার্ভিসেস। সো আপনার যদি প্রথম দুটো ইনফরমেশন না থাকে কোয়েশ্চেনে, তাহলে তখন আপনি দেখবেন যে কোন কারেন্সিতে আপনার লেবার, ম্যাটেরিয়াল এন্ড আদার কস্ট অফ প্রোভাইডিং, মানে এটা হচ্ছে রিলেটেড টু পারচেজ, রাইট? সো পারচেজ রিলেটেড বা সিওজিএস রিলেটেড এক্সপেন্সেস গুলা হয়। The currency in which funds from financing activities are generated. So এই ইনফরমেশন উপরে গুলো যদি না থাকে কোয়েশ্চেনে, তাহলে দেখবেন যে কোন কারেন্সিতে আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হয়। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কি কে বলতে পারবেন? বেসিক্যালি আমার কোম্পানি যেই কারেন্সিতে ফান্ড হচ্ছে, মানে যে পিডিটি হতে পারে, ইউএসডি তে হতে পারে। না, মানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসটা কি? লোন, রাইট, ফান্ডিং আর কি মেইনলি। হ্যাঁ, ফান্ডিং। ফান্ডিং। right. The currency in which receipts from operating activities are usually retained, মানে আপনার retained earnings যেটা, হ্যাঁ সেটা। সো মানে লাস্টেরটা ইউজুয়ালি আসে না, আসলে প্রথমটা থেকে আসবে। আচ্ছা, আরেকটা বলছিলাম কি, প্রেজেন্টেশন কারেন্সি। প্রেজেন্টেশন কারেন্সি ইজ দ্য কারেন্সি অফ দ্য প্রাইমারি ইকোনমিক এনভায়রনমেন্ট ইন হুইচ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর প্রেজেন্টেড। মানে আপনার ফাংশনাল কারেন্সি ধরেন ইউএসডি আমি বললাম, কিন্তু ওই ইপিজেড এর যে কোম্পানিটা, তার এনবিআর এ যখন তার রিটার্ন সাবমিট করতে হয়, তখন সে কিসে করে? ইউএসডি না বিডিটিতে? বিডিটিতে। বিডিটিতে। সো তখন কিন্তু তার প্রেজেন্টেশন কারেন্সিটা হয় কি? বিডিটি। আচ্ছা, জি। তাহলে আমাকে এই কারেন্সি গুলো বুঝবো। এখন কারেন্সি রিলেটেড কিছু এক্সচেঞ্জ, মানে কারেন্সির সাথে কি এক্সচেঞ্জ রেট রিলেটেড। সো আমরা এক্সচেঞ্জ রেটের কিছু টার্মস দেখি। একটা হচ্ছে স্পট এক্সচেঞ্জ রেট। স্পট এক্সচেঞ্জ রেট কোনটা? সেটা হচ্ছে যেটা আপনি ইমিডিয়েটলি ডেলিভার করলে যেটা পাবেন, বা ইমিডিয়েটলি পারচেজ করলে যেটা পাবেন। মানে ফর এক্সাম্পল, আপনি যদি আজকে মার্কেটে যে ডলার কিনেন, এখন যদি মার্কেটে যে ডলার কিনেন, যে রেটে কিনবেন সেটাই হচ্ছে স্পট এক্সচেঞ্জ রেট। মানে স্পট দিয়ে বোঝাচ্ছে কি ইমিডিয়েটলি আর কি, মানে স্পট থেকে কিনতেছেন আপনি। সেকেন্ডলি হচ্ছে ক্লোজিং রেট। ক্লোজিং রেট ইজ দ্য এক্সচেঞ্জ রেট এট দ্য রিপোর্টিং ডেট। মানে আপনার ধরেন বুক ক্লোজিং বা ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হচ্ছে 31 ডিসেম্বর, তাহলে আপনার 31 ডিসেম্বরে যেই রেটটা সেটাই হচ্ছে, যে এক্সচেঞ্জ রেটটা সেটাই হচ্ছে ক্লোজিং রেট। এখন ক্লোজিং রেট কিন্তু মান্থলি হতে পারে। আমি জানি না আপনারা অনেকেই কর্পোরেটে আছেন, সো আপনারা কেউ এই IAS 21 নিয়ে কাজ করেন কিনা। আপনারা যারা এমএনসি তে আছেন তারা দেখবেন তাদের গ্রুপ থেকে মাসের শুরুতে একটা এক্সচেঞ্জ রেট দিয়ে দেয় ওই মাসের, ওটাকে বলে এভারেজ এক্সচেঞ্জ রেট, which is permissible to be used according to IAS 21। মানে আপনার যদি কারেন্সি ফ্ল্যাকচুয়েশনটা বা এই এক্সচেঞ্জ মার্কেটটা যদি বেশি ভোলাটাইল না হয়, সেক্ষেত্রে ইউ ক্যান ইউজ অ্যান অ্যাভারেজ রেট অ্যাজ আ ক্লোজিং রেট। হ্যাঁ, আবার সিমিলারলি যদি আপনার মার্কেটটা ভোলাটাইল হয়, মানে খুব বেশি এক্সচেঞ্জ রেট বাড়ে কমে, সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু ইউজ দ্য ক্লোজিং রেট এট দ্য মান্থ এন্ড অর এট দ্য রিপোর্টিং ডেট এন্ড। সো ইউজুয়ালি যেটা হয় যে কোম্পানিগুলো কিন্তু মান্থ ক্লোজিং করে। সো প্র্যাকটিক্যালি প্রতি মাস শেষেই আপনাকে এক্সচেঞ্জ গেইন অর লস সেটা ক্যালকুলেট করতে হবে বাই ইউজিং ক্লোজিং রেট। কিভাবে ক্যালকুলেট করবেন সেটা আমরা দেখবো গোয়িং ফরওয়ার্ড। এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ওকে। আচ্ছা, এই ইয়েটা আপনার কারেন্সি ভ্যালুয়েশনটা কিভাবে করবেন সেইটা বোঝার জন্য, বা এক্সচেঞ্জ গেইন লস কিভাবে ক্যালকুলেট করবেন সেইটা বোঝার জন্য দুটো টার্ম আমাকে বুঝতে হবে। একটা হচ্ছে মনিটারি আইটেম আর একটা হচ্ছে নন মনিটারি আইটেম। আচ্ছা, মনিটারি আইটেম কি? দ্য মেইন ফিচার অফ দ্য মনিটারি আইটেম ইজ দ্যাট there is a right to receive an obligation to receive or an obligation to deliver a fixed or determinable number of currency। মানে আপনার ইদার একটা লায়াবিলিটি থাকবে অথবা একটা রাইট থাকবে টু রিসিভ অর টু ডেলিভার আ ফিক্সড অর ডিটারমাইনেবল নাম্বার অফ কারেন্সি। মানে আপনার একটা লায়াবিলিটি বা অ্যাসেট বা একটা রাইট থাকবে যেখানে আপনি এই ফরেন কারেন্সি রিসিভ করবেন বা পেমেন্ট করবেন। ফর এক্সাম্পল কি, রিসিভেবলস, পেয়েবলস, লোনস, পেনশনস। আচ্ছা, আর নন মনিটারি আইটেম কি? দ্য এসেনশিয়াল ফিচার অফ আ নন মনিটারি আইটেম ইজ দ্য অ্যাবসেন্স অফ a right to receive or an obligation to deliver a fixed or determinable currency amount। মানে দুটার সাথে ডিফারেন্স হচ্ছে, একটাতে আপনার রাইট বা অব্লিগেশন থাকবে টু রিসিভ, আর নন মনিটারিতে সেটা থাকবে না, সেটা অ্যাবসেন্ট থাকবে। তাহলে আমাকে একজন বলেন কস্ট অফ নন মনিটারি এক্সাম্পল দিয়ে একটা আমি দিচ্ছি, ওই জন্যই হাইড করলাম আর কি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য। কস্ট অফ গুডস সোল্ড,
এখানে কি রাইট টু রিসিভ ফরেন কারেন্সি বা অব্লিগেশন আছে কোনো পে করার কস্ট অফ না। গুডস সোল্ড? নো নো, তাহলে এটা কি হবে? সিওজিএস এ নেই, নন ম্যান্ডেটরি। রাইট। সিমিলারলি ধরেন আপনি একটা পিপি মানে প্রপার্টি বা ইকুইপমেন্ট কিনেছেন, তাহলে সেই ক্ষেত্রে জার্নালটা কি ধরেন ক্যাশে কিনেছেন একটা বিদেশের মানে একটা বাইরের পার্টি থেকে আর কি, পিপি যদি কিনি তাহলে পিপি ক্যাশ। পিপি টু ক্যাশ, রাইট। তাহলে এখানে মানিটারি কোনটা নন মানিটারি কোনটা এই জার্নালে? আমার মানিটারি হচ্ছে, হ্যাঁ বলেন। পিপি, এটা হচ্ছে পিপি। পিপি হচ্ছে হলো মানিটারি, নন মানিটারি, আর ক্যাশ হচ্ছে আমার হলো মানিটারি। মানিটারি, রাইট। সো সিমিলারলি আপনার ইনটেনজিবলস, ইনভেন্টরিজ, রেভিনিউ, ডেফার্ড রেভিনিউ, অ্যাডভান্সেস রিসিভড অ্যাজ কন্ট্রাক্ট লায়াবিলিটি, ইকুইটি ইনস্ট্রুমেন্টস হেল্ড অ্যাভেলেবল ফর সেল, এই দুটো একটু এক্সেপশনাল, দেখলে মনে হয় মানিটারি বাট নন মানিটারি। হ্যাঁ, এই জন্য আমি এটা অ্যাড করে দিয়েছি এখানে। মানে অ্যাডভান্সেস রিসিভড অ্যাজ কন্ট্রাক্ট লায়াবিলিটি, আর একটা হচ্ছে ইকুইটি ইনস্ট্রুমেন্টস হেল্ড অ্যাভেলেবল ফর সেল, এগুলো হচ্ছে নন মানিটারি। আচ্ছা, আমাকে এখন বলেন প্রিপেইড এক্সপেন্স এটা কি মানিটারি নন মানিটারি? এটা একটা অ্যাসেট, রাইট? নন মনিটারি। নন ম্যান্ডেটরি, রাইট, গুড। কেন নন মানিটারি? কারণ এটার সাথে এখন হয়ে গেছে। রাইট, এটা প্রিপেইড হচ্ছে এক্সপেন্স একটা থেকে আমি ইকোনমিক বেনিফিট পাবো। সো বাট এটার কোনো ইয়া নাই, মানিটারি কোনো ভ্যালু নেই এখন। কারেন্সি রিসিভ করার কোনো রাইট আমার নাই। না, গুড, ইটস ক্লিয়ার। অলরাইট, সো মানে প্রিভিয়াস অব্লিগেশন এটা। রাইট, অব্লিগেশন বা মানে আপনার তো প্রিপেইড এক্সপেন্স তো অব্লিগেশন না, প্রিপেইড এক্সপেন্স তো আপনার রাইট, রাইট? আপনি পে করেছেন, রাইট রাইট, হ্যাঁ রাইট। ওকে, অব্লিগেশন হচ্ছে লায়াবিলিটিস। right. In consolidation, there is no requirement for a group functional currency. Each component within a group can have its own functional currency. মানে আপনার গ্রুপ অফ কোম্পানিজ বা কনসলিডেশনের ক্ষেত্রে যেটা হয় যে আপনার ওই কোম্পানিটার বিভিন্ন সাবসিডিয়ারি বা ব্রাঞ্চ অফিস থাকে বিভিন্ন কান্ট্রিতে। সো মানে আপনার এই কনফর্মিটি এনশিওর করার জন্য, রিপোর্টিং কনফর্মিটি ইউজ মানে এনশিওর করার জন্য আপনাকে গ্রুপ থেকে মানে গ্রুপ ফাংশনাল কারেন্সির কোনো দরকার নাই, যে গ্রুপ থেকে আপনাকে বলবে আপনি বাংলাদেশে বিজনেস করলেও আপনাকে আমার এই কারেন্সিতে রিপোর্টিং করতে হবে। ইট ইজ নট ম্যান্ডেটরি। তো প্রতিটা কান্ট্রি বা প্রতিটা কম্পোনেন্ট চাইলে তার নিজস্ব ফাংশনাল কারেন্সি ইউজ করতে পারে। চেঞ্জ ইন ফাংশনাল কারেন্সি ইজ নট আ চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি। Therefore, the new functional currency should be adapted prospectively from the date of the change. আচ্ছা, আমরা IS 8 পড়েছিলাম লাস্ট ক্লাস, মনে আছে সবার? কোন ক্ষেত্রে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জের ক্ষেত্রে ইফেক্টটা কি কেউ বলতে পারবেন? কোশ্চেনটা আপনি বলেন। চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি হলে এটার মানে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কিরকম হয়? রেট্রোস্পেক্টিভ। রেট্রোস্পেক্টিভ, রাইট। সো এটাই বলছে যে ফাংশনাল কারেন্সি যদি আপনি চেঞ্জ করেন, দিস ইজ নট আ চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি, so it is considered to be a change in accounting estimate, so that's why it should be applied prospectively from the date of the change. আচ্ছা, তাইলে এখন ধরেন আপনি 2025 সালে এসে আপনি আপনার ফাংশনাল কারেন্সি চেঞ্জ করলেন, অলরাইট? তাহলে চেঞ্জ করলে আপনার কম্পারেটিভে আপনার আগে ধরেন ছিল ইউএসডি, এখন আপনি ফাংশনাল কারেন্সি দিচ্ছেন বা রিপোর্টিং কারেন্সি দিচ্ছেন বিডিটি। ইন দ্যাট কেস আপনার কম্পারেটিভ কস্ট একটা সরি, 25 এসে বিডিতে আসছেন, তখন তো ইউএসডিতে ছিল। হ্যাঁ, তাইলে আপনি 25 যখন স্টেটমেন্টস প্রিপেয়ার করছেন, কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ইন দ্যাট কেস আপনার 2025 কলাম তো বিডিতে আছে, আর 24 টা কিসে আছে? 25 বিডিটা বলতেছে। হ্যাঁ, 24 কম্পেয়ার করো। ইউএসডিতে আছে। 24 ইউএসডিতে আছে। সো আপনাকে রাইট, যদিও প্রসপেক্টিভ বলছি, বাট আপনাকে কম্পারেটিভটাকে আপনার রিট্রান্সলেট করে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? বিডিতে নিয়ে আসতে হবে, মানে কম্পারেটিভ আমার থাকতেই হবে। রাইট, কারণ আপনি তো বিডিটি অ্যামাউন্টের সাথে ইউএসডি অ্যামাউন্ট কম্পেয়ার করলে সেটা কি কম্পারেটিভিটি থাকবে না? থাকবে না। না না, কম্পারেটিভিটি ইয়া করে না। আমাদের দরকার নাই, আমরা এই যে মানে কমন সেন্স করলেই বুঝতে পারবো সবাই। ওকে,
এখন আপনার মন চাইলেও আপনি ফাংশনাল কারেন্সি চেঞ্জ করে দিবেন, এটা কি হয়? এটা সম্ভব না, বিকজ আপনাকে সাফিসিয়েন্ট ডিসক্লোজার দিতে হবে। এবং ফাংশনাল কারেন্সি কেন চেঞ্জ হলো, এইটা কিন্তু শুড বি ইন লাইন উইথ দিস ইন্ডিকেটরস, মানে আপনার ধরেন কোনো একটা ইন্ডিকেটরে চেঞ্জ আসছে, সো দ্যাটস ওয়াই আপনি ফাংশনাল কারেন্সি চেঞ্জ করছেন। হ্যাঁ, আপনার মন চাইলে আপনি ফাংশনাল কারেন্সি চেঞ্জ করতে পারবেন না, সাফিসিয়েন্ট ডিসক্লোজার দেওয়া লাগবে অ্যালং উইথ রিজন ফর যে কোনো একটা ইন্ডিকেটর ইন্ডিকেট করলেই কি চেঞ্জ করা যাবে? ইউ ক্যান ডু দ্যাট আর কি। হ্যাঁ, মানে কোনো এখানে এক্সপ্লিসিট কোনো গাইডলাইন নাই, সো যেটা প্র্যাকটিস আর কি, যে যে কোনো একটা মানে ইউজুয়ালি যেটা হয় যে কোম্পানিগুলা নিজের সুবিধা মতো যেটা ফাংশনাল কারেন্সি সেটা ইউজ করার ট্রাই করে, যদি ওই ইন্ডিকেটর গুলোর মধ্যে পড়ে আর কি, যে কোনো একটা হইলেই হয় আর কি, মানে মাল্টিপল হওয়া লাগবে নট নেসেসারি। আচ্ছা, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে গিয়ে এটা কাস্টমাইজ করা যায়, জি জি কাস্টমাইজ করা, বলেন। বলছি কাস্টমাইজ করা যায়। জি জি জি, আরেকজনের বোধহয় কোশ্চেন ছিল। কোশ্চেন ছিল যে আমরা যেটা যে কম্পারেটিভ যেটা বিডিটি থেকে ইউএসডি থেকে বিডিটি করব, তো ওইটা কি মনে করেন Right. 24 যে ইয়াটা ব্যালেন্সটা, ওইটা কি আমরা ওই 24 ক্লোজিং রেটে করব, নাকি এটা ডিপেন্ড করতেছে ওই মান 24 ক্লোজিং রেটে ভলাটিলিটির উপর? আপনার না 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 24 ক্লোজিং রেটে করতে হবে। মাইন্ডারি আইটেম গুলো, নন মাইন্ডারি আইটেম মানে ট্রান্সলেশনের এটা ডিফারেন্ট, আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সামনে আছে, ঠিক আছে। ট্রান্সলেশন কিভাবে করতে হয় সেটা ডিফারেন্ট। অ্যাসেটের ট্রান্সলেশন একরকম হবে, লাইবিলিটির ট্রান্সলেশন একরকম হবে। হ্যাঁ, ধরেন আপনি যদি ফেয়ার ভ্যালু মডেল ইউজ করেন, আমরা তো আইএস 16 পড়েছি, ফেয়ার ভ্যালু মডেল ইউজ করলে আপনাকে তখন আসলে ক্লোজিং রেট ধরলে হবে না, তখন যেই রেটে রিভ্যালুয়েশন করেছেন সেই ডেটের ইয়ে দিয়ে করতে হবে আর কি। হ্যাঁ, তো ইউজুয়ালি যেটা হয় যে ক্লোজিং ডেটে রিভ্যালুয়েশন করা হয়। তো আমরা দেখবো গোয়িং ফরওয়ার্ড, এই কোশ্চেনটা আপনি ক্লিয়ার হয়ে যাবে। যদি টপিক ডিসকাশনের পর কোশ্চেন থাকে আমরা আবার ডিসকাস করতে পারবো, নো প্রবলেম। ঠিক আছে। Alright. All transactions which are not denominated in the international currency are foreign currency transactions. So এটা আসলে পড়ার কিছু নাই। Foreign currency transactions should be recorded in the functional currency on initial measurement, the spot rate on the date of transaction. মানে irrespective of payment আপনি একটা ট্রানজাকশন করতেই পারেন ফরেন কারেন্সিতে। সাপোজ ওই যে প্রথম এক্সাম্পল যেটা দিলাম যে পিপিই কিনেছেন, বাট ধরেন ক্যাশ না, পেয়েবলসে অন ক্রেডিট আর কি। হ্যাঁ, তারপর পেয়েবলস ক্রিয়েট হলো, তাইলে এটাকে আপনার রেকর্ড করতে হবে, পেমেন্টের জন্য ওয়েট করা যাবে না। ফরেন কারেন্সি ট্রানজাকশন রেকর্ড করতে হবে কিসে? স্পট রেট অন দ্য ডেট অফ ট্রানজাকশন। মানে আপনি ধরেন যে তারিখে পারচেজ করেছেন সেই ডেটের যে স্পট রেট, ইভেন দো ইউ আর নট পেইং রাইট নাও, আপনাকে তবুও ওই স্পট রেট ধরে ওই ট্রানজাকশন ডেটের আপনাকে ইনিশিয়াল মেজারমেন্ট করতে হবে। The date of transaction is the date on which the transaction met the relevant recognition criteria. এখন এই যে আমরা প্রতিটা স্ট্যান্ডার্ডের রিকগনিশন ক্রাইটেরিয়া পড়ি, আইএস 16 এর ক্ষেত্রে আমরা কিছু রিকগনিশন ক্রাইটেরিয়া পড়েছিলাম যে ইট শুড বি রেডি ফর ইউজ, রেডি ফর ইন্টারনেট ইউজ এন্ড শুড বি ইন দ্য ডিজায়ার্ড লোকেশন, রাইট? সো এরকম যে যে রিকগনিশন ক্রাইটেরিয়া ছিল সেগুলো যদি ফুলফিল হয় তাহলে আমরা ওই ডেটটাকে বলবো ট্রানজাকশন ডেট, এবং ওই ট্রানজাকশন ডেটের যে স্পট রেট, দ্যাট শুড বি দ্য রেট টু বি ইউজড ইন রেকর্ডিং দ্য ট্রানজাকশন। However, an average rate may be used for a period if exchange rates do not fluctuate significantly. So আমি যেটা অলরেডি বলে ফেলেছি যে আপনি যদি স্পট রেট ইউজ করতে না চান, in that case you can use an average rate, মানে আপনি পুরো মাসে একটা রেট ইউজ করবেন। Application of an average rate, average monthly rate based on actual daily rates would seem a reasonable approach for determining the average rate. হ্যাঁ, মানে আপনার ইউজুয়ালি যেটা হয় যে অ্যাভারেজ রেট ক্যালকুলেট করা হয় মান্থলি যে রেট গুলা, মানে প্রতি মাসে যে স্পট রেট গুলো থাকে বা ক্লোজিং রেট গুলো থাকে ওগুলোর একটা অ্যাভারেজ নিয়ে সেটা অ্যাভারেজ রেট ক্যালকুলেট করা হয়, যেটা আসলে পরীক্ষায় আসবে না। আচ্ছা, এটা তো গেলো ইনিশিয়াল মেজারমেন্ট। তাহলে ইনিশিয়াল মেজারমেন্টে আমরা বা ইনিশিয়াল রিকগনিশনে আমরা কিসে করব? স্পট রেটে। এবার আসি সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। রিপোর্ট ফরেন কারেন্সি মনিটারি আইটেমস ইউজিং দ্য ক্লোজিং রেট। তাহলে মনিটারি আইটেমকে রিপোর্ট করতে হবে কিসে? ক্লোজিং রেটে। আর রিপোর্ট নন মনিটারি আইটেমস ক্যারিড এট হিস্টোরিক্যাল কস্ট ইন আ ফরেন কারেন্সি এট হিস্টোরিক্যাল রেট। হিস্টোরিক্যাল রেট কোনটা? ইউজিং দ্য রেট এট দ্য ট্রানজাকশন ডেট। Report non-monetary items carried at a fair value in foreign currency using the exchange rates that existed when the fair value was determined. So দেখেন monetary item এর ক্ষেত্রে অলওয়েজ কি? ক্লোজিং রেট। আর নন মনিটারি আইটেমের ক্ষেত্রে যদি হিস্টোরিক্যাল
কস্টে মানে পিপি তো দুইটা মডেল, একটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট মডেল আর একটা হচ্ছে কি রিভ্যালুয়েশন মডেল। সো হিস্টোরিক্যাল কস্টে আমরা কি করি, আমরা কি দাম বাড়াই কমাই, কমাই বাড়াই না, রাইট? সো আমরা আগে যে ট্রানজাকশন ডেটের যে রেট সেই রেটেই রাখি। তো সিমিলারলি এখানে যেটাই বলছে যে হিস্টোরিক্যাল কস্ট মডেলে যদি কোনো নন মাইন্ডারি আইটেম থাকে সেই ক্ষেত্রে হিস্টোরিক্যাল রেট বা ট্রানজাকশন ডেটের যে রেট সেই রেটে আপনাকে নন মাইন্ডারি আইটেম ক্যারি করতে হবে। দ্যাট মিনস আপনার ফ্যান্সি স্টেটমেন্টসে তো আপনি ক্যারি ফরওয়ার্ড করে আসতেছেন না আগের ব্যালেন্সটা, পিপির কস্ট প্রাইস, ওইটাই থাকবে, চেঞ্জ হবে না। ওয়্যারএস যদি ফেয়ার ভ্যালু মডেল থাকে সেক্ষেত্রে আপনি যেই ডেটে ফেয়ার ভ্যালু ডিটারমাইন করেছেন সেই ডেটের এক্সচেঞ্জ রেট দিয়ে আপনাকে ভ্যালুয়েশন করতে হবে নন মাইন্ডারি আইটেমস। এটা কি ক্লিয়ার? জি স্যার। একটা প্রশ্ন ছিল শিওর, প্লিজ। যে এখানে আমরা নন মনিটারি বলতে আমরা যদি ইয়ার এন্ডে যখন আমরা এটা প্রেজেন্টেশন বা এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে যাব তখন আমরা যে পিপি থাকবে বা ইনভেন্টরি থাকবে এগুলো আমরা হিস্টোরিক্যাল কস্টে আমরা বুক করলাম। আর মনিটারি আইটেম বলতে এখানে পিপি কি আমার হিস্টোরিক্যাল কস্টে তো নাও হতে পারে। তাইলে আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেন যে আমরা নন মনিটারিতে যেটা মনিটারিতে যেটা স্পট প্রাইসে ধরবো এটা আমরা মানে আইটেমগুলো কি হবে, আর নন মনিটারিতে আইটেমগুলো কি হবে একটু তাই আমি তো বললাম যে আমরা প্রথমে যখন দেখলাম মনিটারি আইটেম আর নন মনিটারি আইটেম, এখানে মেইন ডিফারেন্সিয়েশনটা হবে রাইট টু রিসিভ আর অব্লিগেশন টু পে ফরেন কারেন্সি। এটা দিয়ে আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে আমি যদি 5টা এক্সাম্পল দেই, যদি এক্সাম্পলের বাইরে কোশ্চেন হয় তখন কি করবেন? কারণ আমি বললাম যে ইনভেন্টরিজ আমার স্লাইডে আছে কোনগুলো এক্সাম্পল, যেমন পিপি, ইনটেনজিবলস ইনভেন্টরিজ, ডিফার্ড রেভিনিউ, অ্যাডভান্স, ইকুইটি ইনস্ট্রুমেন্ট হেল্ড অ্যাভেলেবল ফর সেল, এগুলো হচ্ছে নন মনিটারি আইটেম। এখন এই আইটেমগুলোর বাইরে আপনার কোশ্চেনে আসলো তখন আপনি কি করবেন? তো না আপনাকে স্যার, মনে রাখতে সিম্পল হবে মনে রাখা যায় হচ্ছে যে আমি ওই ট্রান্সলেশন ডেটে কোনটা হচ্ছে আমি টাকায় পেমেন্ট করব কিংবা আমি রিসিভ বা করব, রিসিভ করবো, এটাই রাইট, হচ্ছে এক্স্যাক্টলি, মনিটারি আইটেম। এটাই হচ্ছে ইন্ডিকেটর, রাইট। সো এটা মুখস্থ করা যাবে না। হ্যাঁ, আমরা যে মুখস্থ করলে ভুল করি, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে কখন মনিটারি কখন নন মনিটারি। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া মানে আবার কোশ্চেন করার সমস্যা নাই, আমি হ্যাপি টু আনসার। ওকে, এখন যেটা হয় যে এই নন মনিটারি আইটেম যদি মানে নন মনিটারি অ্যাসেট গুলাকে যদি আপনি ট্রান্সলেট করেন, সরি মানে যে করেন কি বলে ক্লোজিং ডেটে যেভাবে রিপোর্ট করবেন সেই ক্ষেত্রে কিছু ইস্যু ক্রিয়েট হয়। যেমন ডেপ্রিসিয়েশন, মানে আপনার এই যে ফেয়ার ভ্যালু মডেলে যে আপনার ফরেন কারেন্সিতে আপনি করলেন, রিপোর্ট করলেন যে যেই ডেটে আপনার ফেয়ার ভ্যালু মানে ফেয়ার মেজারমেন্ট হয়েছে সেই ডেটের এক্সচেঞ্জ রেট ধরে আপনি এটাকে ভ্যালুয়েশন রিপোর্ট করলেন, তাহলে আপনার ডেপ্রিসিয়েশন অ্যাপ্লাই হবে কিসের উপরে? ডেপ্রিসিয়েশন অ্যাপ্লাই হবে সেই রেটের উপরে বা সেই অ্যামাউন্টের উপরে। না, এক সেকেন্ড, একটু নয়। থ্যাংক ইউ। ডেপ্রিসিয়েশন অ্যাপ্লাই হবে সেই, কাইন্ডলি মিউট করলে ভালো হয় আর কি। আচ্ছা, আমাকে বোধহয় অ্যাডমিন নিয়ে দেয় নাই, একটু কাইন্ডলি মিউট করলে ডিসকাস করতে পারি। আচ্ছা, so subsequent depreciation should be calculated on the same basis as the asset to which it relates. মানে আপনার অ্যাসেটের ক্ষেত্রে যে ট্রিটমেন্ট ছিল ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রেও সেম ট্রিটমেন্ট। মানে যদি হিস্টোরিক্যাল কস্টে আপনার ডেপ্রিসিয়েশন মানে নন মনিটারি আইটেম থাকে তাহলে সেই ক্ষেত্রে হিস্টোরিক্যাল কস্টের উপরে ডেপ্রিসিয়েশন অ্যাপ্লাই করতে হবে। আর যদি নন মনিটারি আইটেমটা ফেয়ার ভ্যালুতে হয় তাহলে ওই ফেয়ার ভ্যালু যেটা হবে সেটার উপরে ডেপ্রিসিয়েশন অ্যাপ্লাই করতে হবে। আর ইনভেন্টরির ক্ষেত্রে একটু ডিফিকাল্টি আছে, সেটা কি? The carrying amount of inventory in the functional currency is determined by considering the lower of cost. আমরা কি জানি যে এনআরভি টেস্টিং করে, রাইট? IS2 তে আমরা IS2 পড়ি না এখনো, বাট তারপর আমি সামারি যদি বলি যে ইনভেন্টরি শুড বি রেকর্ডেড বা শুড বি প্রেজেন্টেড ইন দ্য অ্যামাউন্ট লোয়ার অফ কস্ট অর নেট রিয়েলাইজেবল ভ্যালু, রাইট? তাহলে কস্ট অথবা নেট রিয়েলাইজেবল ভ্যালু এটার মধ্যে যেটা কম সেটাতে আমাকে ইনভেন্টরি রেকর্ড বা রিপোর্ট করতে হবে ক্লোজিং ডেটে। এটা কেন, কেউ বলতে পারবেন?
ধরেন আমার কস্ট 100 টাকা, কিন্তু আমার এনআরভি বা নেট রিলিজেবল ভ্যালু 80 টাকা, তাহলে 20 টাকা আমি ইনভেন্টরি ইম্পেয়ারমেন্ট করছি। তাহলে এই যে 80 টাকা আমি কেন রেকর্ড করবো ইনস্টেড অফ 100 টাকা, whereas আমি অলরেডি স্পেন্ড $100, কেন আমি 80 টাকা ইনভেন্টরি হলো সবচেয়ে মানে ফেয়ার কম প্রেজেন্টেশনের জন্য মানে ফেভার তো এটা আসলে মিনিমাম প্রেজেন্ট Minimum প্রেজেন্ট ভ্যালু ব্রেক ইভেন হবে যেটা। নট ব্রেক নট প্রেজেন্ট, এটা হচ্ছে আসলে বেসিক্যালি এই 80 লিকুইডিটি কম টাকাটা আমি হবে। ইনভেন্টরি থেকে রিকভার করতে পারবো, আমি কি 100 টাকা রিকভার করতে পারবো? রিকভার লস রিকভার Right, because asset definition কি যে economic benefit will flow to the entity. So from using that inventory, I'll be able to generate 80 টাকা worth of economic benefit, right? আমি কি 100 টাকার economic benefit পাবো? পাবো না, 80 টাকার economic benefit পাবো। So that's why আমরা impairment করি। The same concept goes for PPE. PPE আমরা পড়ে ফেলেছি, ইম্পেয়ারমেন্টও পড়ে ফেলেছি, বাট আপনাদেরকে বোঝালাম আর কি, এগুলো মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, এই লজিক দিয়ে মনে রাখতে হবে যে কস্ট আর নেট রিলিজেবল ভ্যালুর মধ্যে যেটা লোয়ার সেটা কেন, বিকজ আমি অ্যাসেটের যে ডেফিনেশন যে ইকোনমিক বেনিফিট উইল ফ্লো টু দ্য এন্টিটি অ্যান্ড রাইট টু প্রিভেন্ট আদার্স ফ্রম এনজয়িং দ্য ইকোনমিক বেনিফিট ফ্রম দ্যাট অ্যাসেট, সেটা হচ্ছে অ্যাসেটের ডেফিনেশন। তাইলে ওই 80 টাকার ইকোনমিক বেনিফিট আমি এনজয় করতে পারবো, 100 টাকারটা পারবো না, বিকজ আমার ইনভেন্টরি ভ্যালু কমে গেছে বা ইনভেন্টরি নষ্ট হয়ে গিয়েছে। সো দ্যাটস ওয়াই আমাকে ওই লোয়ারে করতে হবে আর কি এনআরপিতে। কিন্তু ভাই আমি আমি ক্লোজিং রেটে আমি এনআরভি ধরে কিন্তু টেস্টিং, তো পরে তো আমি 100 টাকার থেকে বেশিও সেল করতে পারি। ডেফিনেটলি তখন ডেফিনেটলি তো আমার 80 টাকারও বেশি ফ্লো করবে। ডেফিনেটলি মানে এটা হইতেই পারে যে আপনার মানে এনআরভি কম, সরি বেশি হইতে পারে না, এনআরভি বেশি হইতে পারে না যে কস্টের থেকে। আমি তো কমন হ্যাঁ, এক্সাম্পল, তখন কি হবে? তখন কস্টে লোয়ার অফ মানে লোয়ার অফ কস্ট অথবা নেট রিজেবল। কেন কস্টে? বিকজ আমরা কনজারভেটিভ অ্যাপ্রোচ ফলো করি, এবং এটা ফলো করার মেইন কারণটা হচ্ছে যে আপনার ইনভেন্টরি কিন্তু যদি পেরিশেবল হয় তাহলে তো অবশ্যই এটাকে আপনার এনআরভি হবেই, মানে ইম্পেয়ারমেন্ট হবেই, এটার কোনো মিস নাই। যদি পেরিশেবল হয়, নন পেরিশেবল হইলে যেটা হয় যে আপনার এক্সপায়ারির একটা ইস্যু থাকে যে এক্সপায়ার হয়ে যাচ্ছে, বা আপনার ইউটিলিটি কমে যাচ্ছে, অথবা আপনার কি বলবো ওটা আউটডেটেড হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম চান্স থাকে। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা অ্যাকাউন্টিং এ কনজারভেটিভ অ্যাপ্রোচ ফলো করি। সো দ্যাটস ওয়াই তখন যদি হায়ার হয়, মানে নেট রিলেজেবল ভ্যালু যদি হায়ার হয়, তাহলে আমাদের কি লোয়ার কোনটা থাকবে? কস্ট। সো ইন দ্যাট কেস আমরা কস্টে রেকগনাইজ করবো। বাট ইম্পেয়ারমেন্ট কেন হয় সেটার ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে বললাম। অলরাইট, তাহলে একটা এক্সাম্পল দেখি। ইনভেন্টরিটা একটু ডিফিকাল্ট, সো এই জন্য ইনভেন্টরি এক্সাম্পলটা নিয়ে আসছি। এনটিটি জেস ফাংশনাল কারেন্সি ইজ দ্য পাউন্ড স্টার্লিং। একটু ভাই প্লিজ একটু জুম ইন করে একটু বড় করে দিন। ওকে শিওর, প্লিজ। দেখা যাচ্ছে ক্লিয়ার এখন? জি ভাই দেখা যাচ্ছে। Okay, thank you. Entity J acquired inventories for $3 lakh. তাহলে তার functional currency is pound and সে acquire করেছে inventories কিসে? ডলারে, $3 lakh on 1st July 2015 when the exchange rate was $1.5 equal to one pound. At 31st December 2015, its carrying amount is $3 lakh and its NRV has risen to $340,000. The exchange rate at 31st December is $1.8 to 1 pound. মানে 1 পাউন্ড দিলে সে 1 টাকা 1.8 USD পাবে আর কি। হ্যাঁ, তাহলে হাউ শুড ম্যানেজমেন্ট ট্রান্সলেট দ্য ইনভেন্টরি অ্যাকোয়ার্ড? তাহলে রিকগনিশন ডেটে ইনভেন্টরি ভ্যালু কত ছিল? ইনিশিয়াল রিকগনিশনে মানে অন 1st July 2015 $3 lakh $3 lakh। প্রেজেন্ট ফাংশনাল কারেন্সি তো কি? পাউন্ড স্টার্লিং। পাউন্ডে কত হয়? পাউন্ডে হয় 2 লাখ টাকা। $2 lakh, রাইট। কিভাবে হয় যে আপনার $1.5 ডিভাইডেড বাই 1.550 রাইট, $1.5 হচ্ছে আপনার 1 পাউন্ড, তাহলে $3 লাখ কত পাউন্ড? রাইট, সো আপনার $2 লাখ। আচ্ছা, এবার আপনার কি ক্লোজিং ডেটে আপনার এনআরভি কত বলছে? $3,40,000 এবং এক্সচেঞ্জ রেট হচ্ছে 1.8 to 1। তাহলে আপনার ক্লোজিং রেটে এনআরভি আসছে কত? 1,89,000। তাহলে আপনাকে কত টাকা ডেকোড করতে হবে? লোয়ার অফ কস্ট আর নেট রিলেজেবল ভ্যালু। তাহলে কস্টে কি মানে কস্ট প্রাইস নিয়ে কি কখনো আপনার ক্লোজিং রেট ইউজ করবেন?
কস্ট প্রাইসে কোনটা ইউজ করতে হয়? হিস্টোরিক্যাল রেট। সো তাহলে আমার এই যে এই 3 লাখকে আবার রিভ্যালুয়েশন কোনো দরকার নাই, মানে 1 লাখ সরি $1.880 দিয়ে আমার ইয়ে করা দরকার নাই আর কি, ট্রান্সলেট করা দরকার নাই। আমরা কস্ট আমার 2 লাখ পাউন্ড আর এনআরবি হচ্ছে 1,89,000 পাউন্ড, তাহলে আমার প্রেজেন্ট করতে হবে কত? 1,89,000 পাউন্ড। এটা কি ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, impairment testing of foreign currency non-monetary assets. Impairment testing হতে পারে foreign currency non-monetary assets এর। The carrying amount of an asset for which there is an indication of impairment is the lower of the carrying amount translated at the exchange rate prevailing on the date when the amount was determined, the recoverable amount translated at the exchange rate when the value was determined, মানে closing rate। এটা বুঝতে পেরেছেন সবাই? মানে সেম ইম্পেয়ারমেন্ট সরি ইনভেন্টরি যেভাবে মানে করলাম, পিপির ক্ষেত্রেও সেম, মানে হিস্টোরিক্যাল রেটে যদি হয়, মানে কস্ট প্রাইসে যদি হয়, হিস্টোরিক্যাল কস্ট মডেল আর কি, যেটা হিস্টোরিক্যাল কস্ট মডেলে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কম্পেয়ার করতে হবে আপনার হিস্টোরিক্যাল রেটে যে কস্ট সেটার সাথে ক্লোজিং রেট। মানে আপনি কি ইম্পেয়ারমেন্ট কখন করেন? যখন ফেয়ার, আপনি কি ফেয়ার ভ্যালু দিয়ে করেন না? ফেয়ার ভ্যালু করবেন কোন ডেটে? ক্লোজিং ডেটের রেটে, বা যে ডেটে ফেয়ার ভ্যালু ডিটারমাইন করছেন। সো ইউজুয়ালি কস্ট মডেলের ইম্পেয়ারমেন্ট করা হয় ইয়ার এন্ডে। সো ক্লোজিং রেট ধরে আপনাকে ওই ফেয়ার ভ্যালু ডিটারমাইন করতে হবে। তারপর যদি দেখেন যে ইম্পেয়ারমেন্ট ইন্ডিকেশন আছে, তাহলে সেটাকে ইম্পেয়ারমেন্ট হিসেবে রিকগনাইজ করতে হবে। ফেয়ার ভ্যালুর ব্যাপারটা আমি ইউজুয়ালি ইয়ার এন্ডে হয়, বাট যদি ইয়ার এন্ডে না হয় তখন তখন কি আমি স্পট রেটে করব নাকি ইউজুয়ালি ক্লোজিং রেটে? ইম্পেয়ারমেন্ট ইউজুয়ালি আপনার, মানে ইউজুয়ালি বলতে কি, অ্যাকর্ডিং টু IAS 16, তারপরে হচ্ছে আপনার IAS 36, আপনার ইম্পেয়ারমেন্ট অলওয়েজ করতে হয় ইয়ার এন্ডে। হ্যাঁ, ইম্পেয়ারমেন্টের ইন্ডিকেশন এটা রিভিউ করতে হয় ইয়ার এন্ডে, এটা ম্যান্ডেটরি। বাট থ্রু আউট দ্য পিরিয়ড যদি আপনার কোনো ইন্ডিকেটর থাকে, আপনি ওটাকে ইউজ করতে পারেন আর কি, মানে ওটাকে ইম্পেয়ার করতে পারেন, এবং সেই ক্ষেত্রে সেম পলিসি উইল বি অ্যাপ্লাইড। তাহলে ওই মাসের যে ক্লোজিং রেট সেটা আপনি নেবেন, যে ডেটে আপনি ইম্পেয়ারমেন্ট করছেন সেই ডেটের ফেয়ার ভ্যালুটা নেবেন আর কি। ক্লিয়ার? যে মান্থে করবো ওই মান্থের ক্লোজিং রেট নিব। হ্যাঁ হ্যাঁ, মানে ক্লোজিং রেট মান্থলি হয়। আপনি ইয়ার এন্ডে করলে ক্লোজিং রেট কি মান্থলি হবে না? মানে ডেট মান্থলি বলতে কি একদম ওই ডেটেরটাই আর কি। 31 ডিসেম্বরে আপনি করছেন, তাহলে ক্লোজিং রেট কি 31 ডিসেম্বরের যে রেট, ওটাতে ক্লোজিং রেট, তাই না? ওকে, ট্রান্সলেশনটা আমরা দেখবো, এক্সাম্পলটা পরে দেখবো। আচ্ছা, আমরা আগে তাহলে আমরা ইয়ে করলাম, ক্লোজিং ডেটের রিপোর্টিংটা করলাম। এখন ধরেন আপনার হইতে পারে না যে আপনি একটা ট্রানজাকশন, আপনার ইয়ার এন্ড 31 ডিসেম্বর, আপনি একটা অ্যাসেট কিনেছেন জুন মাসে, আপনি সেটা 50% পেমেন্ট করেছেন ধরেন অগস্ট মাসে, এবং আপনার ইয়ার এন্ডে আরো 50% ডিউ আছে। সেই ক্ষেত্রে ওই অগস্ট মাসে ট্রানজাকশনে কি হবে, আর 50% ডিউ যখন, তখন কি হবে? আবার ধরেন 50% ডিউ যেটা, সেটা নেক্সট ইয়ারের আপনি ফেব্রুয়ারি মাসে পেমেন্ট করলেন, তখন তখন কি হবে? হ্যাঁ, দেখি আমরা। রিকগনিশন অফ এক্সচেঞ্জ ডিফারেন্সেস, মানে এক্সচেঞ্জ ডিফারেন্সটা কোথায় রিকগনাইজ করতে হবে? ট্রানজাকশন ইজ সেটেলড ইন দ্য সেম পিরিয়ড ইন হুইচ ইট অকার্ড। অল দ্য এক্সচেঞ্জ ডিফারেন্সেস আর রিকগনাইজড ইন দ্যাট পিরিয়ডস P&L অ্যাকাউন্ট। মানে যদি আপনার পুরাটা ট্রানজাকশন সেটেল হয়ে যায় যে পিরিয়ডে আপনার ট্রানজাকশনটা হয়েছে, সেই পিরিয়ডে, তাহলে যদি কোনো এক্সচেঞ্জ গেইন অর লস থাকে, সেটা রেকগনাইজ হবে প্রফিট অর লস অ্যাকাউন্টে। আমরা এক্সাম্পল দেখবো, তখন আরো ক্লিয়ার হবে। জাস্ট কনসেপ্টটা দেখে রাখেন। Transaction is settled in the subsequent period. Any exchange gain or loss arising from monetary items should be recognized in the PL account. মানে monetary item থেকে ওই যে আমরা ক্লোজিং যেটা করলাম আর কি, যে monetary item ক্লোজিং যেটা আমাকে ভ্যালুয়েশন করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমার যে গেইন অর লস আসবে সেটাকে রিকগনাইজ করতে হবে কোথায়? প্রফিট অর লস অ্যাকাউন্টে। Foreign exchange gain or loss arising from non-monetary items is recognized in OCI. তাহলে monetary item এর যত রকম gain or loss that should be recognized in P&L account, আর নন monetary ক্ষেত্রে সেটা হবে OCI তে, other comprehensive income এ। If any other gain or loss on such monetary items are recognized, মানে এগুলো যেটা হয় OCI তেই আসে, but there is an exception, সেটা আমরা দেখি।
Foreign exchange gain or loss arising from non-monetary items is recognized in P&L account if any other gain or loss on such non-monetary items are recognized in P&L account. মানে আপনার সহজ বাংলায় মনে রাখবেন যে মনিটারি আইটেমের রেকগনাইজ হবে প্রফিট অর লস অ্যাকাউন্টে, আর নন মনিটারিটা হবে ওসিআই তে। শুধুমাত্র একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে যদি মানে ইনভেস্টমেন্ট প্রপার্টি কি একটা নন মনিটারি অ্যাসেট, আমরা ইনভেস্টমেন্ট প্রপার্টিও পড়বো গোয়িং ফরওয়ার্ড। সো ইনভেস্টমেন্ট প্রপার্টি যত রকমের গেইন অর লস হয়, রিভ্যালুয়েশন গেইন অর লসও আমরা জানি IAS 16 এর রিভ্যালুয়েশন গেইন অর লস রিকগনাইজ হয় কোথায়? ওসিআই তে। বাট ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে গেইন অর লস, যত রকম গেইন অর লস আছে সেটা সব রিকগনাইজ হয় প্রফিট অর লস অ্যাকাউন্ট। সো দ্যাটস ওয়াই ফরেন এক্সচেঞ্জ গেইন অর লস অ্যারাইজিং ফ্রম ইনভেস্টমেন্ট প্রপার্টি এটা রিকগনাইজ হবে কোথায়? প্রফিট অর লস অ্যাকাউন্টে। ক্লিয়ার? জি। ওকে, ট্রান্সলেশনটা আমরা দেখবো। আমরা ট্রানজাকশন দেখি। ট্রান্সলেশন, আচ্ছা এটা ট্রানজাকশন। আচ্ছা আমরা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দেখি। ধরেন আপনার একটা অ্যাসেট কিনেছিল একটা কোম্পানি, এক্স কোম্পানি অ্যাসেট কিনেছে $10। তো ধরেন কিনেছে এই ডেট এক্সচেঞ্জ রেট ছিল হচ্ছে ধরেন 120, হ্যাঁ মানে বিডিটি ছিল 120 টাকা $1 এগেইনস্টে। ওকে, ধরেন 1 অগস্টে সে ওটা থেকে পেমেন্ট করেছে $2। এই ডেটে আছে 125 31 ডিসেম্বর 25 হচ্ছে ক্লোজিং ডেট বা ইয়ার এন্ড। এখানে হলো 100 বা ধরেন 122 আর ধরেন পরবর্তী ইয়ারে সে 22 ফেব্রুয়ারি 26-এ সে বাকি $8 পেমেন্ট করে দিল। এই ডেটে হচ্ছে আপনার ধরেন বিডিটি 118 তাহলে এখানে 4টা সিনারিও, রাইট? এটা এক্সামে বলা থাকবে না, ইয়ার এন্ড প্রথম লাইনে বলে দিবে। সো অনেকেই এটা কি ওভারলুক করে যায়। সো এটাও একটা কাইন্ড অফ ট্রানজাকশন, বিকজ আমাকে ক্লোজিং মানে আমরা মনিটারি আইটেমের ক্ষেত্রে কি করব, ক্লোজিং রেট ধরে আমাকে রিপোর্ট করতে হবে। তো ফার্স্ট ট্রানজাকশন মানে 1 জুন 2025 জানুয়ারি কি হবে বলেন? ডেবিট কি? অ্যাসেট টু অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল কত টাকা? $10 মানে $10। 1200 টাকা। আচ্ছা, এখন 1 আগস্ট 25 পেমেন্ট করলাম। ডেবিট হবে এপি, ক্রেডিট হবে ক্যাশ। ক্যাশ কয় টাকা? 250 টাকা। 250 টাকা। এপি কমবে কত? 250। না, এটাই ভুল। এপি কমবে। আমার এপি রেট কত ছিল? 120 করে। আপনি যদি তাহলে 250 কমান 240। কেন 240 আমি বলি। আপনি যদি এখন 250 কমান তাহলে আপনার কি ইউএসডি যদি আপনি কনসিডার করেন তাহলে 2 ইউএসডি বেশি কমে যাচ্ছে না? যদি আপনি হিস্টোরিক্যাল রেট ধরেন, কিন্তু 10 পে করতে হবে আলটিমেটলি। তাহলে কিন্তু ওই 250 যদি আপনি এপি কমান তাহলে আপনার এই $10 এপি কিন্তু মানে $2 বেশি এপি কমে যাবে। সো আপনার যে বাকি যে ডিফারেন্সটা আসতেছে এটা হচ্ছে অ্যারাইজিং ফ্রম এক্সচেঞ্জ রেট গেইন অর লস, না এক্সচেঞ্জ রেট লস আর কি।
কেন এক্সচেঞ্জ রেট লস? বিকজ দেখেন আপনার আগে ট্রানজাকশন ডেটে আপনাকে $1 এগেইনস্ট পে করতে হতো 120 টাকা, whereas আপনাকে এখন পে করতে হচ্ছে কত? $1 এগেইনস্ট 125 টাকা। আপনার কি লস হচ্ছে না? তো আপনার জি। এক্সচেঞ্জ রেট লস। ওকে, এবার 31 ডিসেম্বর 25 এখানে কি হবে বলেন? এখানে তো ভাইয়া বলছিলেন যে আমরা ওই যে হিস্টোরিক্যাল রেটটাই হবে। 120 মাইনাস হয় $2 দিয়ে ইয়ে করতে হবে। রাইট। আমার এপির ব্যালেন্স এখন কত ডলার? $8 $8 $8 $8। তাহলে আমার এপির ব্যালেন্স কিন্তু $8 এই যে 120 করে গেছে না? জি আর আমার ইয়ার এন্ডে কিন্তু এখন 122 করে রেট। 22 তাহলে করে। আমাকে এখন 122 করে রেটটাকে ইফেক্ট করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে আমার এটার কারণে কি লস হবে, এক্সচেঞ্জ রেট লস Loss। হবে। লস আর অ্যাকাউন্টস পেয়েবল তাহলে ইকুয়ালস টু 8 ইনটু 2। এটা কি বুঝতে পেরেছেন সবাই? 8 ইনটু কেন হলো ভাই? আপনার আগে রেকর্ড করছিলেন কত দিয়ে? 120 করে না? জি এখন কত? 122। হ্যাঁ। তাহলে আপনার কত টাকা করে বাড়লো ডলারে? জি, $2 করে লস। 2 টাকা করে বাড়লো। আর ডলার কত ডলার আনপেইড? $8 না? $8। তাহলে এই জন্য 2 টাকা করে হলো। সিমিলারলি উল্টো হতে পারে। আমি যদি এখন সিনারিওটা চেঞ্জ করে দেই, এটা ধরুন দিলাম আমি 115। এখন কি হবে বলেন? এখন তাহলে গেইন হবে Gain হবে। এখন রেভিনিউ Payable গেইন। কমবে। তাহলে ডেবিট হবে কি? অ্যাকাউন্টস পেয়েবল Accounts আর payable এক্সচেঞ্জ রেট গেইন কত হবে বলেন? $10। 120 মানে 5। $10। ক্লিয়ার সবাই? আমার অ্যাকাউন্টস পেয়েবল কেন কমতেছে ভাই? কারণ আমাকে এখন 31 ডিসেম্বরে পে করতে হবে কত টাকা? যদি আমি $8 পেমেন্ট করি 115 করে পেমেন্ট করতে হবে না? জি কিন্তু আমি রেকর্ড করেছি কত করে? 120 করে না? জি জি তাহলে যে 5 টাকা করে ওভার স্টেট করা আছে না? ওভারস্টেট করা আছে, রাইট। ও আচ্ছা বুঝতে পারছি। এটা কি 8 হবে না? 2 না 8 হবে। হ্যাঁ রাইট, 8 চল্লিশ হবে। হবে। এটাই তো জি। হুম, ক্লিয়ার? জি ভাই। অলরাইট। আচ্ছা আর এবার আবার আসি। হুম, অ্যাসেটের ভ্যালুটা, জি। ভাইয়া এখানে আরেকটা কাজ আছে না? আমার 31 ডিসেম্বরে আমার অ্যাসেটের ক্লোজিং ব্যালেন্স আমি শো করবো না অ্যাকাউন্টসে? এটা তো অ্যাসেট তো ঠিকই আপনি থাকবে, হিস্টোরিক্যাল রেটে হবে। হিস্টোরিক্যাল রেটে। জি, মাইন্ড জি, রাইটার। ঠিক আছে, ওইটা ঠিকই থাকবে। জি, হ্যাঁ, আপনি হিস্টোরিক্যাল মানে আপনি যদি কস্ট মডেল ফলো করেন তাহলে ওই যে অ্যাসেটের 1200 টাকাই হবে। আর যদি জি রিভ্যালুয়েশন ভাই, জি। ফলো করেন তাহলে আপনি যে ডেটে রিভ্যালুয়েশন করবেন সেই ডেটে রিভ্যালুয়েশন ডেটের এক্সচেঞ্জ রেট ধরে করতে হবে। ভাইয়া এই গেইন লস দুটোই তো পিএল এ যাচ্ছে। পিএনএল এ যাচ্ছে, রাইট। মনিটারি আইটেম রিলেটেড যত রকম গেইন অর লস সব রিপোর্ট হবে পিএনএল এ। আচ্ছা, এবার আসি 22 ফেব্রুয়ারি 26-এ। এখন 115 করে থাকুক, তাহলে আপনার বুকস অফ অ্যাকাউন্টসে এখন আপনার লাইবিলিটিস আছে কত টাকা? 8 ইনটু 115, রাইট? আপনার লাইবিলিটিস আছে 920 টাকা না? জি ভাইয়া। জি কিন্তু আপনাকে কিন্তু পে করতে হচ্ছে কত? 8 ইনটু 118, পে করতে হচ্ছে 944 টাকা, তাই না? জি রিপোর্টেড এপি হচ্ছে 920 যদি দেখেন। আর পে করতে হবে হচ্ছে 944। তাহলে ইন দ্যাট কেস কি হবে? মানে গেইন হবে না লস হবে? লস হবে। $24 লস হবে। লস হবে। 20 টাকা। তাহলে এক্সচেঞ্জ রেট লস $24। আর ক্যাশ। ক্লিয়ার? 920 24 আচ্ছা 944। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার। এই লসটা কোথায় যাবে ভাইয়া? পিএল এ না? এটা তো মাইন্ডারি আইটেম না? জি মাইন্ডারি আইটেমের লস যখনই হোক না কেন সবসময় পিএনএল যাবে। জি। আচ্ছা, এবার স্যার আসি আমার একটা ট্রান্সলেশন। কোশ্চেন ছিল। শিওর, প্লিজ। আমরা যখন হচ্ছে ব্যালেন্স শিট করব তখন তো এই যে এই রেটের জন্য আমার অ্যাসেট দিকটা লাইবিলিটি সাইডটা মিলবে না, তখন কি এই যে গেইন অর মিলবে না লস কেন? হবে এটা?
আচ্ছা, মিলবে না গেইন কেন? লস ইকুইটি দিয়ে চলে আসবে রিটার্ন রাইট, আর্নিংস এর গেইন লস মাধ্যমে। কোথায় আসছে? রিটার্ন আর্নিংস আসছে। আচ্ছা আচ্ছা। গুড কোয়েশ্চেন। আচ্ছা, এবার আসি ট্রান্সলেশনে। এই স্টেপগুলো একটু মনে রাখতে হবে। ট্রান্সলেশনটা একটু ডিফিকাল্ট, এটা অ্যাডভান্সড টপিক, বাট কি বলে প্রফেশনাল লেভেলেও আসতে পারে আর কি। হ্যাঁ, তো আমাদের সিলেবাসে IS-21 আছে, বলা নাই যে কোন পার্ট আছে কোন পার্ট নাই। সো টু বি ইন দ্য সেফ জোন আমরা এটা করে রাখবো। খুব বেশি ডিফিকাল্ট না, বাট একটু মানে এটা একটু মেমোরাইজ করতে হবে আর কি। আচ্ছা, কি কি প্রসিডিউর ফলো করতে হবে? ট্রান্সলেট অল অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। ট্রান্সলেশনটা কি? ট্রান্সলেশনটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আপনি প্রেজেন্ট করেছেন বা রিপোর্ট করেছেন ধরেন বিডিটিতে, আপনি এখন এটাকে রিপোর্ট করবেন ইউএসডিতে। ঠিক আছে, মানে আপনার ফাংশনাল কারেন্সি ছিল বিডিটিতে, আপনি এটাকে এখন রিপোর্ট করবেন ইউএসডিতে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে ট্রান্সলেট করবেন? ট্রান্সলেট অল অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস বোথ মনিটারি এন্ড non-monetary in the current statement of financial position using the closing rate and the reporting date. মানে একটু কমপ্লিকেটেড, আমি আবার বলছি যে প্রথমে কিন্তু আপনি এই এক্সচেঞ্জ ডিফারেন্সেস স্যার যে আমি ট্রানজাকশন। কি একটু একটা কোশ্চেন করতে পারবো এখন নাকি শিওর পরে প্লিজ, করবো? শিওর প্লিজ। স্যার আমি অনেকদিন আগে একটু দেখেছিলাম IS-121, তখন আমি নোট করে রাখছিলাম কিন্তু কোত্থেকে আমার ঠিক মনে নেই। ওখানে এরকমটা ছিল যে ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে আমি যখন হচ্ছে এক্সচেঞ্জ রেটটা নিব তখন ওই যে মান্থলি ওয়াইজ এভারেজ করে নিব, এটা কি ঠিক ছিল? সেটা যে দেখাইলাম তো আমরা, এই যে দিদি? মানে এটা ম্যান্ডেটরি না, হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি এভারেজ রেটটা ইউজ করা হয়। আচ্ছা, হ্যাঁ, মানে এটা আর শুধু আমাদের পিএনএল এর ক্ষেত্রে না, কোশ্চেন পেপারে কি নট অনলি ফর যদি পিএনএল আর কি। হ্যাঁ, যে কোনো ফরেন কারেন্সি ট্রানজাকশনের ক্ষেত্রে আমরা বলেছি রিকগনিশন ডেটে এটাকে করতে হয় স্পট রেটে। স্পট রেট কি বলছিলাম আমরা, যে আপনি এখন কিনতে বা বেচতে গেলে যে রেটটা পাবেন, বাট আপনি চাইলে স্পট রেট ইউজ না করে একটা এভারেজ রেট ইউজ করতে পারেন যদি না এক্সচেঞ্জ রেট সিগনিফিকেন্টলি ফ্লাকচুয়েট করে। এটাই আর সিগনিফিকেন্টলি থাকলে আমি তখন ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে ওই রেটটাই নিব, ইনকাম তাই তো? স্টেটমেন্ট না, সিগনিফিকেন্ট মানে এটার সাথে কিন্তু ইনিশিয়াল রিকগনিশন কি শুধু ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে হয়? আপনার ধরেন এই যে এই ট্রানজাকশনটা, এটা কি ইনকাম স্টেটমেন্টের সাথে রিলেটেড? এটা না। রিলেটেড টু ব্যালেন্স শিট, তারপরেও কিন্তু আপনি স্পট রেটে করছেন। সো সিমিলারলি যদি আপনি এখানেও কিন্তু আপনি চাইলে এভারেজ রেটে করতে পারেন। আচ্ছা ঠিক আছে, সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশন, যে আপনার কোশ্চেনের কোনটা দেয়া থাকে। আচ্ছা। আচ্ছা ভাই, এই ক্ষেত্রে এখানে তো এমন না যে 12 মাসে আমার মাত্র 12টা রেট। এক্ষেত্রে আমি এভারেজটা যেমন একটা মাসে তো আমার 5টা রেটও থাকতে পারে বা 10টা রেটও থাকতে পারে। এক্ষেত্রে আমি রেট মান্থলি রেটটা নিতে কোন রেটটা নিব? মানে মান্থলি রেট না এভারেজ রেট কোনটা? মানে আমি তো এভারেজ রেটটা যখন করব, এভারেজ রেটটা আসলে ক্যালকুলেটটা কিভাবে করব? আমি আপনি আগের 5 মাসের মানে এটার কোনো আসলে বেসিস বা গাইডেন্স দেয়া নাই। আপনি চাইলে আগের 5 মাসের এভারেজ রেট সেটা করতে পারেন। আপনি আগের 5 মাসের ডে ওয়াইজ এভারেজ রেট ক্যালকুলেট করতে পারেন। আপনি চাইলে ওই ধরেন আগের মানে ডে ওয়াইজ করতে পারেন, মান্থ ওয়াইজ করতে পারেন, মানে এটা ইটস আপ টু ইউ আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। চাইলে গোয়িং ফরওয়ার্ড মানে 1 তারিখে যে ডেট ওটা ইউজ করলেন, আবার 2 তারিখে রেটটা যোগ করে ওটাকে এভারেজ করলেন, মানে এইভাবে করতে পারেন। কিন্তু ভাই জি ভাই। সাধারণত আমরা তো ক্লোজিং রেটটাতেই নেই, এটা ইমপ্র্যাকটিক্যাল। হ্যাঁ, কোনটা নেই? ক্লোজিং রেটটাই তো ফলো করি আর কি। আগের মাসের ক্লোজিং রেটটা ফলো করি আমরা। হ্যাঁ হ্যাঁ আগের মাসের ক্লোজিং রেটটা এই মাসে ফলো করি, রাইট? বিকজ জি। ওইটাই কিন্তু দেখবেন যদি গ্রুপ থেকে দেয় আপনাকে কোনো কিছু মেইল, ওইখানে সাইডে স্ল্যাশ দিয়ে এভারেজ রেট লেখা থাকে। যদি লেখা না থাকে তাহলে আর কি মানে হয়তো সামহাও সে মিস করছে, বাট ওইটাই আর কি এভারেজ রেট ধরা হয়। জি। মানে ক্লোজিং রেট শুনে আবার সবাই ইয়ে হয়ে যায় না, মানে ওই ক্লোজিং রেটটা কিন্তু আগের মাসের ক্লোজিং রেট যেটা ইউজ হচ্ছে এই মাসে। বুঝতে পারছেন? ওকে, ট্রান্সলেশনে যাই। Translation কি? Translate all assets and liabilities, both monetary and non-monetary, in the current statement of financial position using the closing rate and the reporting date. So, ট্রান্সলেশনের ক্ষেত্রে সব রকমের অ্যাসেট এন্ড লায়াবিলিটিস, monetary and non-monetary সবগুলোকে রিপোর্ট করতে হবে কিসে? ক্লোজিং রেটে। এখানে কিন্তু প্যাচ লাগাই ফেলেন না, প্রথমে কিন্তু এই কাজগুলো করে নিতে হবে। ধরেন আপনার বিডিটি ফাংশনাল কারেন্সি, তাইলে ফাংশনাল কারেন্সি বিডিটি হইলে আপনার যদি ফরেন কারেন্সি ট্রানজাকশন থাকে ইউএসডি তে, সেক্ষেত্রে আপনাকে এই কাজগুলো আগে করে নিতে হবে। মনিটারি আইটেমের ক্ষেত্রে
আর নন মানি আইটেমের ক্ষেত্রে যে যে গাইডেন্স আছে। তারপরে ধরেন আপনি ওই বিডিটি অ্যাকাউন্টসকে আপনি ইউএসডি অ্যাকাউন্টসে প্রেজেন্ট করবেন, তখন আপনার এই যে এই স্টেপগুলো ফলো করতে হবে। ক্লিয়ার? So all asset and liabilities should be translated using the closing rate and the reporting date. Translate income and expenditure in the current statement of profit or loss and OCI using the exchange rate ruling at the transaction dates. An average rate may be used in this case if exchange rates do not fluctuate significantly. তাহলে আপনার ইনকাম মানে প্রফিট অর লস অ্যাকাউন্টে এবং ওসিআই তে যত রকমের ট্রানজাকশন হবে, ট্রান্সলেশনের ক্ষেত্রে সেই ট্রানজাকশন গুলাকে রেকর্ড করতে হবে ট্রানজাকশন ডেটের রেটে, অথবা চাইলে অ্যাভারেজ রেট ইউজ করা যায় যদি এক্সচেঞ্জ রেট সিগনিফিকেন্টলি ফ্লাকচুয়েট না করে। Report exchange rate differences when arise on translation as OCI. Classify as a separate component of equity where a foreign subsidiary is not wholly owned. আচ্ছা, এত কমপ্লিকেটেড করে না বলি, আমি ডিএইচএল গ্লোবাল অডিট মানে করতাম আর কি জার্মানিতে। সো সেইখানে আমাদের সারা ওয়ার্ল্ডে অ্যারাউন্ড 264 কম্পোনেন্টস ছিল আর কি। হ্যাঁ, মানে এক একটা দেশে একটার বেশি ইয়েও ছিল, ডিএইচএল এর অফিস ছিল আর কি, বা এন্টিটি ছিল। সো সেখানে যেটা হয় যে গ্লোবালি হিউজ একটা অ্যামাউন্ট কারেন্সি ট্রান্সলেশনের কারণে একটা ফরেন কারেন্সি গেইন অর লস আসতো। সো এই যে গেইন অর লস মানে ট্রান্সলেশনের কারণে গেইন অর লস অ্যারাইজিং ফ্রম ট্রান্সলেশন, এটা কিন্তু পার্ট অফ ইকুইটি, ওসিআই থেকে ইকুইটিতে যাবে। আমরা যেমন শেয়ার ক্যাপিটালের একটা রিজার্ভ রাখি, মানে এগুলো কি ব্যালেন্স, সেখানে একটা ব্যালেন্স থাকে, রিভালুয়েশন রিজার্ভ একটা ব্যালেন্স থাকে, রিটেনিংস একটা ব্যালেন্স থাকে, আপনার অন্যান্য রিজার্ভের একটা ব্যালেন্স থাকে। সিমিলারলি এই এক্সচেঞ্জ রেটের যে ডিফারেন্স ট্রান্সলেশনের কারণে সেইগুলা অ্যাকিউমুলেট হতে থাকবে আর কি। হ্যাঁ, একটা সেপারেট হেডে যে এক্সচেঞ্জ গেইন অর লস অ্যারাইজিং ফ্রম ট্রান্সলেশন অফ ফরেন কারেন্সি, এবং এটা আসবে কিসের থ্রুতে? ওসিআই এর থ্রুতে। Comparative figures should also be denominated in the presentation currency, যেটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। আচ্ছা, আর ইকুইটিটা কিভাবে করবেন? Opening net asset translated at the opening rate plus exchange difference, আর একটা হচ্ছে current profit or loss translated at the actual rate plus exchange difference. Clear? আমরা দেখি একটা ম্যাথ, তাহলে ক্লিয়ার হবে। XYZ, a UK-based company with sterling as its functional currency, has created a new subsidiary in the US on 1st January 2015 with a share capital of 55,000 subscribed in cash. The amounts in its 2015 US dollar functional currency financial statements are shown as below. এগুলো হচ্ছে USD তে। The entity owns no non-current assets. এখানে কিন্তু কোনো নন কারেন্ট অ্যাসেট নাই। Or depreciation charges to be translated at the ruling date when the asset is recorded, and all transactions took place on 30 June. So that a single মানে এক্সামের জন্য বা কোশ্চেনের সুবিধার জন্য আপনাকে এটা বলছে যে সব ট্রানজাকশন হয়েছে 30 জুনে। তাইলে এই যে এই অ্যামাউন্ট গুলা রেভিনিউ, কস্ট, এগুলাকে ট্রান্সলেট করতে হবে কোন রেট দিয়ে? ইয়ার এন্ড কিন্তু 31st ডিসেম্বর। কোন রেট দিয়ে? এই যে রেভিনিউ, কস্ট, এগুলো কোন রেট দিয়ে করতে হবে? 31st December. তাই কি বললাম আমরা? Translate income and expenditure in the current statement of profit or loss and OCI using the exchange rate ruling and the transaction rates. Oh, sorry, average. Right? তাইলে আরেকটু ইজি করে দেই, ব্যালেন্স শিট করতে হবে ক্লোজিং রেটে ট্রান্সলেশনের ক্ষেত্রে, আর পিএনএল করতে হবে ট্রানজাকশন রেটে। ক্লিয়ার? তাহলে এখানে ট্রানজাকশন ডেট কোনটা? 30 জুন। তাহলে আমাকে দেখেন $2.5 দিয়ে আমাকে ট্রান্সলেট করতে হবে আর কি। হ্যাঁ, 5 লাখকে 2.5 দিয়ে আপনি ভাগ দেন, 2 লাখ আসবে। 2 লাখকে 2.5 দিয়ে ভাগ দিলে 80,000 হবে। তাহলে প্রফিট হচ্ছে 1,20,000 পাউন্ড। আচ্ছা, আর শেয়ার ক্যাপিটাল বলছে ক্লোজিং রেটে, রাইট? ক্লোজিং রেটে মানে শেয়ার মানে অ্যাসেট এন্ড লায়াবিলিটিস আর কি রেটে। তাহলে এখানে রিটেন আর্নিংস ছিল না, এখানে রিটেন আর্নিংস ছিল যে 3 লাখ,
তাহলে রিটেন আর্নিংস এর আমরা অলরেডি কি ট্রান্সলেট করে ফেলেছি 1,20,000, রাইট? আর শেয়ার ক্যাপিটাল কত? $55,000। তাহলে এটাকে আমি বলছি কত? $20,000। তাহলে শেয়ার ক্যাপিটাল আমি কিসে করবো বলেন? শেয়ার ক্যাপিটাল আমরা করব ক্লোজিং রেটে। ক্লোজিং রেটে, রাইট? তাহলে 55,000কে আমি কত দিয়ে করব? আমরা করব এই যে $2 2 দিয়ে করলে কি 20,000 হবে? ওয়ান। আমার তো ইয়ার ইন ক্লোজিং রেট বলতে আমরা কি ইয়ার ইন রেট ধরবো না ভাইয়া? এই যে দেখেন আমরা ভুল কোথায় করি, এখানে কোথাও বলা আছে ইকুইটি, অ্যাসেট, লায়াবিলিটি, রাইট? তাহলে আপনার শেয়ার ক্যাপিটাল কি ইকুইটি না? শেয়ার ক্যাপিটাল কি ইকুইটি না? জি হ্যাঁ। equity। তাহলে শেয়ার ক্যাপিটালকে কিসে করতে হবে? ওপেনিং ব্যালেন্সে করতে হবে প্রথমে। তাহলে আপনি কি ওপেনিং ব্যালেন্সে আপনার কত 20,000, আপনার রেট কত ছিল? 2.75। তাহলে 55,000কে আপনি 2.75 দিয়ে ভাগ দেন, 20,000 আসবে। দেখি বুঝতে পারছেন? তাহলে কি 3 প্রকারের এখানে? হ্যাঁ, তো আপনার যে অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, আপনার ইয়ে কয়টা অ্যাকাউন্টিং ইকুয়েশনে? কম্পোনেন্ট, ইকুইটি A = L + V। রাইট? তাহলে ইকুইটির ক্ষেত্রে হচ্ছে ওপেনিং, আর P&L এর ক্ষেত্রে ট্রানজাকশন রেট, আর হচ্ছে ব্যালেন্স শিটের ক্ষেত্রে ক্লোজিং রেট। হ্যাঁ, আর কিছু আছে ভাইয়া? না মানে কিছু। এখন এখানে একটা গেম আছে, গেমটা আমি ইকুইটির ক্ষেত্রে কোনটা আসবে? ইকুইটি না আপু, শেয়ার ক্যাপিটালের ক্ষেত্রে, ইকুইটির ক্ষেত্রে rate? শেয়ার ক্যাপিটালের ক্ষেত্রে আপনার ওপেনিং রেট আসবে, ঠিক আছে? আচ্ছা আর আচ্ছা। রিটেন আর্নিংস এর ক্ষেত্রে আপনার আসবে কি, যেটা আপনার পিএনএল থেকে আসছে সেটা। এখন এইখানে একটা মানে এখানে একটা সমস্যা বা একটা গেম, সেটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আপনার শেয়ার ক্যাপিটালটা আপনি ওপেনিং রেটে নিচ্ছেন, তাহলে এটা কি অ্যাকচুয়ালি ট্রান্সলেশন হইলো? ক্লোজিং রেটে তো, মানে ক্লোজিং রেটে কি আপনার এটা আছে 20,000 আছে? তা তো নাই। তাহলে এই জন্য আপনাকে এখানে একটা এক্সচেঞ্জ রেট ডিফারেন্স আসবে। কিভাবে আসবে? আপনার দেখেন এখানে, মানে এটা একটা ব্রেকডাউন, বাট মানে এখানে যে আপনি ইজিলি গ্যাপটা যখন বের করবেন, তখন দেখবেন যে যে মানে অ্যাসেটের সাথে যে গ্যাপটা আসছে সেটা এক্সচেঞ্জ রেট ডিফারেন্স 37,500। এটা ক্যালকুলেট করতে হবে না সেপারেটলি, এমনি গ্যাপ আসলে ওটা এক্সচেঞ্জ রেট ডিফারেন্স হিসেবে রিপোর্ট করবেন। বাট মানে বোঝার জন্য দেখি, তাহলে আমি যদি ক্লোজিং রেট ধরে আমি ট্রান্সলেট করি, তাহলে হয় কত? 27,500, রাইট? 55,000কে আপনি 2 দিয়ে ভাগ দেন, 27,500। আর ওপেনিং ছিল কত? 20,000 শেয়ার ক্যাপিটালের। তাহলে 7,500 হয় এক্সচেঞ্জ ডিফারেন্স। আর প্রফিট অর লস বা রিটেন আর্নিংসে আপনি যদি দেখেন যে আপনি যদি এই যে রিটেন আর্নিংস কত ছিল 3 লাখ, এই 3 লাখকে যদি আপনি ক্লোজিং দিয়ে ভাগ দেন, কত? 1.5 লাখ হবে না? ক্লোজিং রেট দিয়ে ভাগ দিলে 2 যেটা 1.5 লাখ। জি whereas আপনার ক্যালকুলেটেড রিটেন আর্নিংস আসছে কত? 1,20,000। এখন এখানে কত? 30,000 টাকার একটা গ্যাপ আছে। সো এই 30,000 প্লাস 7,500, এই 7,500 37,500 হচ্ছে কি ট্রান্সলেশন এক্সচেঞ্জ রেট লস। এটা কোথায় আসবে? এটা P&L আসবে। হ্যাঁ, রিটার্ন আর এটা Return ওসিআই তে আসবে। ও এটা তো নন মনিটারি আছে। ইকুইটিতে যাবে। জি ও সে থ্রুতে কি কোথায় আসবে? ইকুইটিতে আসবে। তাহলে এই যে ইকুইটিতে আসছে এক্সচেঞ্জ রেট ডিফারেন্স, তাহলে আলটিমেটলি কি 1,07,500, ঠিক আছে, কারেক্ট আছে? ক্লোজিং ব্যালেন্স দিয়ে তো আপনি করলেন আলটিমেটলি যে এই 7,500 যে গ্যাপটা, এটা আপনি নিয়ে আসছেন না এখানে 20,000 এর সাথে যে গ্যাপটা ছিল 7,500। তো আলটিমেটলি এক্সচেঞ্জ গেইন আর লস নিয়ে আসলে আপনার যে মিলে যাবে ইকুইটি, আপনি যে আমরা যেটা বলতেছেন ব্যালেন্স শিট মিলবে না, সেটা মিলে যাবে এক্সচেঞ্জ রেট ডিফারেন্সের কারণে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, কমপ্লিকেটেড বাট প্র্যাকটিস করলে হয়ে যাবে। রাইট, মানে একটু এই জন্য বললাম এটা একটু প্র্যাকটিস করতে হবে, আর কনসেপ্ট একটু এই যে এই কয়টা পয়েন্ট একটু মুখস্থ করতে হবে আর কি ট্রান্সলেশনের ক্ষেত্রে। বাট এটা খুব ইজি, ট্রানজাকশন লেভেলের এটা খুব ইজি। মানিটারিটা হবে ক্লোজিং রেটে, আর হচ্ছে নন মানিটারিটা হবে এই হিস্টোরিক্যাল। স্লাইডগুলো কি আমাদেরকে দিয়ে দেওয়া হবে? জি জি, আমি দিয়ে দিব, ওকে, এনরোল করলে গ্রুপে নোবেল সাহেব দিয়ে দিবে, সমস্যা নেই, একবার দেওয়া আছে অলরেডি, উনি সার্কুলেট করবে। আচ্ছা, এটা একটু দেখে রাখেন, এটা পরীক্ষা আসবে না, মানে এটা হচ্ছে আপনার জানার জন্য বা কনসিডারেশনে আসতে পারে আর কি, বলা যায় না।
ইন্ট্রা গ্রুপ, আমরা এখানে কনসিডারেশন শুরু করে নিই, সবার লাস্ট এটা ধরবো, যা জেনে রাখেন। ইন্ট্রা গ্রুপ ট্রানজাকশনস ইন কনসিডারেশন ইজ এলিমিনেটেড, মানে ধরেন আপনি আর আমি দুইটা কোম্পানি বাট একই গ্রুপের আন্ডারে। তার মানে কি যে আমার একটা শার্ট, তার দুইটা পকেট, একটা হচ্ছে ডান পকেট, একটা হচ্ছে বাম পকেট, রাইট? একটা মানে একটা আমব্রেলা নিচে যদি আসি, তাহলে আপনি 10 টাকা ডান পকেট থেকে বাম পকেটে রাখলে এটা কি আপনার টাকাই না? জি ম্যাটার করে। সিমিলারলি কনসিডারেশনের ক্ষেত্রেও তাই, যে আপনার ধরেন এক্স কোম্পানি হচ্ছে শার্টটা এবং ওয়াই আর জেড হচ্ছে দুটা পকেট, তাহলে এক্স মানে এক্স এর সাথে ওয়াই এর যে ট্রানজাকশন বা ওয়াই এর সাথে জেড এর যে ট্রানজাকশন, সেটার ক্ষেত্রে কিন্তু মানে প্যারেন্টের সাথে যে ট্রানজাকশন গুলো হয় সেটা ইলিমিনেট করা হয় অন কনসলিডেশন, মানে এটাকে কনসিডার করা হয় না, এটা ট্রানজাকশন হিসেবে ধরা হয় না। বাট এটার কারণে যে ফরেন এক্সচেঞ্জ গেইন অর লস হয় সেটাকে আনতে হয়, ঠিক আছে? আমরা যখন করবো তখন আরো দেখবো, মানে কনসলিডেশন ম্যাথ যখন করবো তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। যেটা মনে রাখি, কনফিউশনে কিভাবে গেইন লস হয়? ওটা তো ট্রানজেকশনের ক্ষেত্রে তো ওটা ট্রানজেকশন ধরাই হয় না। না না ট্রানজাকশন আপনি ধরবেন, মানে আপনার ধরেন ইন্ডিয়ার সাথে আপনি হ্যাঁ হ্যাঁ, বিজনেস করছেন, ওখানে যদি পারচেজ করে হচ্ছে সাবসিডিয়ারি থেকে, তখন তো সাবসিডিয়ারির পারচেজ বুকসে থেকে টাকা হইছে মাইনাস কি করে দেওয়া এক্সচেঞ্জ হয়। গেইন অর লস হচ্ছে না? না আপনি যখন জি জি। কনসলিডেশন করতেছেন তখন তো আপনি ধরেন ইন্টার কোম্পানি ট্রানজাকশন গুলোকে এলিমিনেট করতেছেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ সাবসিডিয়ারি যখন রিপোর্ট করছে তখন কি সে তার বুকস অফ অ্যাকাউন্টস এক্সচেঞ্জ গেইন অর লস আনছে না? জি জি। ও আচ্ছা। আমরা যদি আমরা তো ওখানে ওই মানে পার কনসলিডেশনে হচ্ছে এটার কোনো পার ইম্প্যাক্ট কাছে করবে না, করতেছি। কিন্তু ওই যে ইন্ডিভিজুয়ালি ওরা যখন করবে তখন হবে, তাই তো? না 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 না, আমি বলি এই যে ট্রানজাকশনটা হইলো, হ্যাঁ এইখানে হ্যাঁ। ধরেন এটা হয়েছে একটা ইন্টার কোম্পানির সাথে, তাইলে হুম। এই যে অ্যাকাউন্টস পেয়েবলটা এটা কি নীল না? আমি রিমুভ করে ফেললাম, জি। কিন্তু এই হ্যাঁ যে হ্যাঁ এইখানে কতগুলা এক্সচেঞ্জ গেইন অর লস আসছে না? হ্যাঁ। তাহলে এইগুলা কিন্তু ইলিমিনেট হবে না, এইগুলা আসবে। এটা একটা ব্যালেন্স, এটা কি রিটার্ন আর্নিংস আসছে না, আলটিমেটলি হিট করছে না? হ্যাঁ হ্যাঁ। সো এইটা কিন্তু ইলিমিনেট হবে না, এইটা আসবে, এটাই বোঝাচ্ছে আর কি। তো রিটেন আর্নিংস থেকে এটা আমি কিভাবে ফাইন্ড আউট করব? তখন কিভাবে বুঝবো যে এটা রিটেন আর্নিংস এ আছে? এটা তো লেজার আছে না, ও আপনার আচ্ছা। যখন রিপোর্ট করছেন তখন কি এক্সচেঞ্জ গেইন অর লস রিপোর্ট করছেন না প্রফিট অর লস হুম হুম অ্যাকাউন্টে? সাবসিডিয়ারির তো হুম। মানে সাবসিডিয়ারির বুকস অফ অ্যাকাউন্টস দিয়েই তো কনসলিডেশন করা হবে, তাই না? তো এখানে তো জি রিপোর্ট জি। করে আছে সেপারেটলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এবার দেখি রিপোর্টিং ইন হাইপার ইনফ্লেশনারি ইকোনমি, এটা খুব বেশি বড় না, হ্যাঁ, আমি আমি আর একটু ডিস্টার্ব করছি, আমি আরেকটা না কোশ্চেন ডিসেম্বর করি। মাস প্লিজ। তখন কনসোলেশন থেকে কি তখন আমি রিটেন আর্নিংস থেকে ওই গেইন অর লসটা হচ্ছে অ্যাড ব্যাক করে নিব? ইউজুয়াল যে ট্রানজাকশন হয় কনসলিডেশনের যে ইউজুয়াল ট্রানজাকশন ডিপেন্ড করবে গেইন হচ্ছে না লস হচ্ছে, সেইভাবেই রিপোর্ট হবে। মানে আপনার যদি প্রফিট আর লসে আপনার এক্সচেঞ্জ লস থাকে তাহলে সেটা কনসলিডেশন এক্সচেঞ্জ লস হিসেবে রিপোর্ট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ওই ট্রানজাকশনের ইফেক্টটা থাকবে না, কিন্তু ওই ট্রানজেকশনের ইফেক্টটা থাকবে না, কিন্তু গেইন অর ট্রানজাকশন লসের থেকে যে ইফেক্টটা থাকবে। এক্সচেঞ্জ রেট গেইন অর লসের যে ইম্প্যাক্ট সেটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো হচ্ছে মানে ওই কি বলে ওটাকে, প্যারেন্টেরও তো গেইন লসই হবে, যেহেতু ওটা ওর ইন্টারভিউ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। Thank you, sir. ওকে এবার আসি রিপোর্টিং ইন হাইপার ইনফ্লেশনারি ইকোনমি। এখান থেকে বলতে দুইটা কোশ্চেন আসছিল আর কি, দুইবার আর কি। সো আমরা এই যে সামারিটা দেখলে হয়ে যাবে, এটা খুব বেশি বড় না। Financial statement should be restated based on a measuring unit currency at the reporting date. এখানে অনেক কিছু না বুঝলে আমি সেটা ম্যাথ করাবো, আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা শুধু মনে রাখেন পয়েন্টগুলা। Monetary assets and liabilities do not need to be restated. তাইলে IAS 21 এর যে monetary asset গুলো আছে according to IAS 21 সেগুলা রিস্টেট করা লাগবে না হাইপার ইনফ্লেশনারি ইকোনমিতে, বাট non-monetary assets and liabilities must be restated by applying a general price index. Achha. Items of income and expenditure must be restated. Gain or loss on net monetary items must be reported in profit or loss. Revaluation reserves are eliminated at the reporting date. তাহলে এখানে চারটা জিনিস মেইনলি। একটা হচ্ছে monetary item যেগুলা সেগুলাকে রিস্টেট করা লাগবে না, আর নন monetary আইটেমকে রিস্টেট করতে হবে, ইনকাম এক্সপেন্ডিচারকে রিস্টেট করতে হবে, আর রিভ্যালুয়েশন রিজার্ভ এটা
এলিমিনেট করতে হবে রিপোর্টিং ডেটে, মানে রিপোর্টিং ডেটে কোনো রিভ্যালুয়েশন রিজার্ভ থাকতে পারবে না। এটা ইটস অ্যাপ্লিকেবল ফর হাইপার ইনফ্লেশনারি ইকোনমি। আচ্ছা, তাহলে একটা ম্যাথ দেখি। RTC operates in Ukraine and its functional currency is the Ukrainian hryvnia. Due to the war with Russia, Ukrainian economy has deteriorated massively due to high inflation. Management of the TRC concluded that the economy has become hyperinflationary and the relevant IS is to be applied. Company prepares its financial statements as of 30th June 2022. At the date of RTC's statement of financial position was summarized as follows. তাহলে অ্যাসেট আছে এত, মানে পিপিই এত, ট্রেড রিসিভেবলস এত, ক্যাশ এত, আর ইকুইটি লায়াবিলিটিস এগুলো আছে এত। তাহলে এখন হাইপার ইনফ্লেশনারি ইকোনমিতে অ্যাসেট গুলা ইয়ে কি হবে, অ্যামাউন্ট কি হবে, চেঞ্জ হবে কোনো? না জি চেঞ্জ হবে। কোনো চেঞ্জ হবে না। না অ্যাসেটটা হবে না, কেন হবে না? কারণ নন মনিটারি আইটেম। হ্যাঁ, না না, পিপি এর মধ্যে অ্যাসেট আছে না? অ্যাসেটের মধ্যে পিপি আছে না? দেখছেন, এই যে আপনারা কনফিউজ হয়ে যাচ্ছেন। এখানে কিন্তু অ্যাসেট বলা নাই, মাইন্ডারি অ্যাসেট বলা আছে শুধু। হ্যাঁ, তাহলে মাইন্ডারি আইটেম নন মাইন্ডারি। তাহলে এই ক্ষেত্রে ট্রেড রিসিভেবলস, ক্যাশ আর ট্রেড পেয়েবলস, এই তিনটা হচ্ছে এখানে কি মাইন্ডারি আইটেম। তো এই তিনটা কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখেন এখানে অ্যানসার যদি আমরা দেখি যে ট্রেড রিসিভেবলস, ক্যাশ আর ট্রেড পেয়েবলস সেম অ্যামাউন্টে আছে, 21,626 আর 26,800। 21,600, 2600, 26,800। আচ্ছা, বাকিটা আমরা বলেছি non-monetary items and non-monetary assets and liabilities must be restated by applying a general price index. দেখেন এখানে একটা জেনারেল প্রাইস ইন্ডেক্স দেয়া আছে ইউক্রেনের। আরো ইনফরমেশন দেয়া আছে যে শেয়ার ক্যাপিটাল was issued on the date the company was formed on 1st July 2020. The property, plant and equipment were acquired on the same date and revalued on 31st December 2020. The trade payables were acquired on 31st December, এগুলো দরকার নাই, এগুলো কনফিউজ করার জন্য বলেছে, যেহেতু আমাদের মাইন্ডারি আইটেমের কোনো ইয়ে হবে না আর কি, অ্যামাউন্টে কোনো চেঞ্জ হবে না, রিভ্যালুয়েশন হবে না। তাহলে এখানে দেখেন ইন্ডেক্স গুলো দেওয়া আছে 30th জুনে। তাহলে আমরা প্রথমে যদি দেখি শেয়ার ক্যাপিটাল হয়েছে কবে, 1st July 2020 তে। তাহলে 1st July এর কি কোনো দেয়া আছে ইন্ডেক্স? দেয়া নাই। তাহলে ইমিডিয়েট আমার আছে কোনটা, 30th জুন, রাইট, মানে একদিন আগে 30th জুন। তাহলে আমি জেনারেল প্রাইস ইন্ডেক্স দিয়ে আমাকে বলতেছে নন মনিটারি আইটেমকে রিস্টেট করতে হবে। তাহলে আমার 2020 এ ছিল 1200, আমার 1800 জেনারেল প্রাইস ইন্ডেক্স। তাহলে 1200 ছিল 55,200, সরি 1200 ছিল 16,000, সরি ভুল বলতেছি আমি, 30 জুনে ছিল 1000 ছিল না? শেয়ার ক্যাপিটাল ইস্যু হয়েছে কবে? শেয়ার ক্যাপিটাল ওয়াজ ইস্যুড অন দ্য ডেট দ্য কোম্পানি ওয়াজ ফর্মড অন 1st July। তাহলে 1st July 2020, 1st July 2020 এর কোনো রেট নাই, কিন্তু 30 জুনেরটা আছে। তাহলে একদিন আগেরটা আমরা নিলাম যেহেতু ইমিডিয়েট। আর 30 জুনের ইন্ডেক্স কত? 1000, আর এখন আছে কত? 1800। তাহলে আমার 1000 এ ছিল 16,000, তাহলে 1800 তে কত হবে? মানে একদম ঐকিক নিয়ম। তাহলে দেখেন 1800 তে হয় কত? 800। সিমিলারলি পিপি এর ক্ষেত্রে পিপি ট্রানজাকশন ডেট কত? 31st ডিসেম্বর 2020। তাহলে 31st ডিসেম্বর 2020 এ আমার ইন্ডেক্স ছিল 1200, তাহলে 1200 তে হয় 55,200, তাহলে 1800 তে কত? তাহলে 82,800। আচ্ছা, রিভ্যালুয়েশন রিজার্ভ আমি বলেছিলাম নীল হবে, আর বাকি যে ডিফারেন্স থাকবে সেটা হবে রিটেন আর্নিংস। ক্লিয়ার? জি। আচ্ছা, আমরা চেয়েছিলাম আজকে আইস 12টাও দেখতে, কিন্তু টাইম কনস্ট্যান্টের কারণে আসলে আইস 12 শুরু করলে এটা শেষ স্যার করে আমি একটু বলি, ডিফারেন্স যেটা পুরো ডিফারেন্স যেটা থাকবে পুরো রিটার্ন আসবে। স্যার যদি না আদার কোনো ব্যালেন্স, মানে সবগুলো তো ট্রিটমেন্টই আছে, তাহলে সবগুলো যখন ক্যালকুলেট করে ফেলবেন তখন আপনার যে ডিফারেন্সটা আসবে অ্যাসেটের সাথে লায়াবিলিটিতে, সেটাই হবে রিটেন আর্নিংস। লায়াবিলিটির সাথে ইকুইটি আর টোটাল অ্যাসেটের সাথে যে গ্যাপ, সেটা হবে রিটেন আর্নিংস। ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা নেক্সট ক্লাসে আইএস 12 দেখব। ভাইয়া আমার হ্যাঁ। একটা কোশ্চেন আছে, এটা বলেন। পিপি রিলেটেড আর কি।
জি আমি কি করব? আপনি যদি এই এই ক্লাসটা ক্লোজিং এর মানে দিকে যান তাহলে করব আর কি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ভাইয়া ওই যে সেফটি ইন্সপেকশনের যে কস্টটা, হুম যে আমাদের ম্যাথ, ওই যে বই একটা ম্যাথ আছে, যে লরির একটা ম্যাথ আছে, যে হুম 20,000 টাকা ইনক্লুডিং হচ্ছে সেফটি ইন্সপেকশন হচ্ছে 3,000, হুম এটা 3 মাস পরে এক্সপায়ার হবে। হুম আর অ্যাসেটটার একটা ডিপ্রিসিয়েশন, সাপোজ এটা 10 ইয়ার এস্টিমেটেড টাইমের ইউজফুল লাইফ। এই ক্ষেত্রে আমার সেফটি ইন্সপেকশনটা চার্জটা আমরা কিভাবে করব? মানে সেফটি ক্যাপিটালাইজ করতে হবে। প্রথমে আমরা যখন এটা ইনিশিয়াল তখন রিকগনিশন অ্যাসেটের প্রাইস থেকে বাদ দিয়ে, মানে অ্যাসেটের যে কস্ট বেল ওইখান থেকে বাদ দিয়ে আপনাকে ক্যাপিটালাইজ করতে হবে। মানে ধরেন আপনার একটা অ্যাসেট, আপনি মানে লরিটা কিনেছেন 20,000 টাকা দিয়ে, সেফটি ইন্সপেকশন কস্ট 3,000 টাকা, তাহলে আপনি জি কি রিকগনাইজ করবেন? 17,000 টাকা। আর ওই সেফটি ইন্সপেকশন কস্টকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করবেন 3,000 টাকা। এই দুটা মিলে আপনার অ্যাসেটের দাম হবে 20,000 টাকা। বিকজ আপনার ফার্স্ট সেফটি ইন্সপেকশনটা কি আপনি ফ্রি পাইছেন না, জি বাট আপনাকে 3 বছর পর ওটাকে কি আবার পেমেন্ট করে আবার সেফটি মানে ইন্সপেকশন করাতে হবে। এটা কেন 3 মাস করাইতে পর। হয় বা কেন ইন্সপেকশন কস্টকে আমি ওটা তো একটা কাইন্ড অফ এক্সপেন্স, আমি কেন অ্যাসেট হিসেবে রিকগনাইজ করতেছি? বিকজ আপনার এই অ্যাসেটটা অপারেট করার জন্য সেফটি ইন্সপেকশনটা ম্যান্ডেটরি। জি ক্লিয়ার? যদি এখন ভাই 3 মাসে, আমি 3 মাস পর পরে আমার সেফটি ইন্সপেকশন লাগবে, তো এখন হ্যাঁ। এই 3 মাস পরে আমি কি এটাকে আপনি মানে 3,000 3 টাকা তো মাসে আমার 3 মাসে আমার বেনিফিট হয়ে যাচ্ছে আপনি তাহলে যে কি? আপনি যে 3 মাসে সেফটি ইন্সপেকশন কস্ট হচ্ছে, আপনি তো ইন্সপেকশন কস্টটাকে ডেপ্রিসিয়েট করবেন না। আপনার ইন্সপেকশন কস্টের মেয়াদ কয় মাস? 3 মাস। 3 মাস। ডেপ্রিসিয়েট করতে হবে না 3 মাসে? 3 জি মাসে করব। করলেন, করার পরে জিরো জি হয়ে গেল। আবার জি ওই ফোর্থ মান্থে যে আপনাকে কি পেমেন্ট করতে হবে না 3,000 টাকা? জি করতে হবে। তাহলে ওই যে যখন আপনি পেমেন্ট করবেন তখন আবার কি অ্যাসেট হিসেবে রিকগনাইজ করবেন। মানে তখন আমি অ্যাসেটের আবার ডেফিনেশন এটাকে, কি আমরা বলেছি? ইকোনমিক জি বেনিফিট ফ্লো টু দ্য এন্টিটি। তাইলে ওই সেফটি ইন্সপেকশনে 3,000 টাকা স্পেন্ড করার কারণে আপনি ওই 3 মাস অ্যাসেটটাকে ইউজ করতে পারতেছেন, আদারওয়াইজ কিন্তু লরিটা নামাতে পারতেন না। সো জি দ্যাটস ওয়াই আপনি এটাকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমার তাহলে 3, মানে এটা আবার আমি 3 মাস পরে আবার অ্যাসেট হিসেবে এটা আবার বুক করব। রিফিল করতে হবে, এটা রিফিল করতে যতদিন আপনি অ্যাসেট ইউজ করবেন, যতদিন আপনাকে সেফটি ইন্সপেকশন করতে হবে, ততদিন জি আপনি এটাকে রিফিল করতে হবে আর কি, মানে এটা রিফিল করতে হবে। আচ্ছা ভাইয়া, এক্ষেত্রে আমি 3,000 টাকা, তো আমি প্রতি মাসে 1,000 টাকা করে ডিপ্রিসিয়েশন চার্জ করলাম, মানে হ্যাঁ 3 মাস যেহেতু। আর হ্যাঁ এই, আর যেটা মূল অ্যাসেট যে লরিটা, ওইটার ইউজফুল লাইফ অনুযায়ী আমি যদি 10 বছর হয় তাহলে আমি 5 10 বছর দিয়ে ভাগ করবেন। করে ওটার জন্য আলাদা ডিপ্রিসিয়েশন চার্জ, তাই না? রাইট রাইট। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আর কারো কোনো কোয়েশ্চেন? না ভাইয়া ওই যে ট্রান্সলেট যে করতে হয় রেটটা, ওটা যদি একটু সামারি করে দিতেন 1 মিনিটে, পিএল এর জন্য অ্যাসেট এন্ড লাইবিলিটি, তারপর শেয়ার ক্যাপিটাল, এটার জন্য। ট্রান্সলেশনেরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেটটা। আচ্ছা, ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনার, পিএল এর জন্য হ্যাঁ ওই তো পিএল এর জন্য হচ্ছে আপনার PNL এর জন্য আপনার ট্রানজাকশন রেট ট্রানজাকশন হবে। রেটের যে রেটটা সেইটা বা এভারেজ রেট। হ্যাঁ। জি জি। আর ব্যালেন্স শিটের অ্যাসেট জন্য এন্ড আপনার, লাইবিলিটি। হ্যাঁ ব্যালেন্স শিটের জন্য হচ্ছে ক্লোজিং ব্যালেন্স রেট। শিট ক্লোজিং রেট, বোথ মনিটারি নন মনিটারি। আর আপনার ইকুইটির ক্ষেত্রে আমি স্লাইডটা দিয়ে দিব, আপনার প্রয়োজনে এটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, আমি আবার প্রেজেন্ট দিচ্ছি। ছোট করলে বোধহয় 2 পেজই আসতো। আচ্ছা, যে ফার্স্ট পার্টে আছে হচ্ছে যে অ্যাসেট এন্ড লায়াবিলিটিস, এটা ক্লোজিং রেটে হবে। তারপর আছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, যেটা হবে ট্রানজাকশন রেটে বা হচ্ছে এভারেজ রেটে। আর এখান থেকে যদি কোনো অ্যাকশন গেইন অর লস হয় সেটা আসবে ওসিআই তে। শেয়ার ক্যাপিটালের ওপেনিং রেটে করতে হবে, বা যেই রেটে হচ্ছে আপনার মানে ওপেনিং ব্যালেন্সের যে ডেটটা সেই ডেটের রেটে করতে হবে, এবং ক্লোজিং ডেটের সাথে কম্পেয়ার করে আপনাকে এক্সচেঞ্জ গেইন অর লস রিকগনাইজ করতে হবে। আর ইকুইটি বা ক্লোজিং নেট অ্যাসেট, এটা ওই যে যেটা বললাম ওপেনিং নেট অ্যাসেট প্লাস এক্সচেঞ্জের ডিফারেন্স প্লাস, মানে এটা হচ্ছে ফর্মুলাটা, বাট ইজিলি বুঝতে হলে এই ম্যাথটা দেখতে হবে আর কি, তাহলে ইজিলি বুঝতে পারবে। এই জন্য আমি ম্যাথটা নিয়ে আসছি আর কি। এই পার্টটুকু দেখলে বুঝবেন যে ওপেনিং এর সাথে ক্লোজিং এর যে গ্যাপ সেটা হবে এক্সচেঞ্জ গেইন অর লসের ইয়েটা, ব্যালেন্সটা, এবং এটা যাবে কোথায়? ওসিআই তে, এর থ্রুতে ইকুইটিতে আসবে।
আচ্ছা ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এই প্র্যাকটিস কোশ্চেন মানে কোনটা আপনি এটা করলেই হবে, মানে এই চ্যাপ্টারে আসলে আহ ওরকম ইয়ে নাই। আমি আসলে ওই নোটটা নিয়ে আসি নাই, আমি তো বাইরে আছি একটু। আমি প্রয়োজনে যদি আমি দেখি যে এই চ্যাপ্টারের কোনো প্র্যাকটিস কোশ্চেন থাকে, সেটা আমি আপনাদেরকে দিব, সমস্যা নেক্সট ক্লাস একটু মনে করে দিন কাইন্ডলি। আপাতত আমার মাথায় আসছে না আর কি, যেহেতু আমি ওই নোটটা নিয়ে আসি নাই। আচ্ছা, আর হচ্ছে ভাইয়া কি এই PPT শীটটাও যদি থেকে আমাদেরকে দেওয়া যায় আজকে হ্যাঁ, তাহলে। এইটা ওই যে নোবেল সাহেবের সাথে কথা বলেন, যেহেতু ওই যে উনি একটা পলিসি আছে ওনার, হয়তো বা ওই অনুযায়ী দিবে। আচ্ছা স্লাইডটা আচ্ছা দেওয়া আছে। হ্যাঁ, বলেন। জি থ্যাংক ইউ। যে পিপির যে কিছু প্র্যাকটিস কোশ্চেন দিয়েছিলেন মানে লাস্ট হুম ক্লাস, হুম হুম। তো আমরা কি শুধু ওগুলাই করবো নাকি এর বাইরে ও- আপনার মানে সময় থাকলে অবশ্যই প্র্যাকটিস করবেন এর বাইরে, বাট আমি যেগুলো দিয়েছি হোপফুলি ওর বাইরের কোশ্চেন হওয়ার চান্স নাই, বিকজ যত রকমের ভ্যারাইটিস আছে, যত রকমের অ্যাডজাস্টমেন্ট আছে, সবগুলোই কাভার করা আমার এই টেস্টগুলোর মধ্যে। বাট চাইলে আপনি বাইরে থেকেও প্র্যাকটিস করতে পারবেন, মানে পারেন আর কি, যে আপনার নলেজ ঠিক আছে কিনা বা কনসেপ্ট ঠিক আছে কিনা। বাট আমি সাজেস্ট করব আগে অ্যান্সার না দেখে আগে নিজে নিজে অ্যান্সার করার, তারপরে অ্যান্সার সেটার সাথে মিলানো, তাহলে বুঝতে পারবেন যে আপনার কনসেপচুয়াল গ্যাপটা কোথায়। আর আপনি যদি আগে অ্যান্সার দেখেন, তাহলে যেটা হবে যে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে না, আপনি তখন ম্যাথটা মিলানোর চেষ্টা করবেন, কনসেপ্ট ক্লিয়ার হবে না। মানে আমাদের অ্যাকাউন্টিং এ ডেবিট ক্রেডিট, মানে পরীক্ষায় ডেবিট ক্রেডিট সমান হওয়ার কোনো প্রয়োজন নাই, বা পাস করার ক্ষেত্রে ম্যাটার করে না। আপনার এখানে ম্যাটার করে হচ্ছে আপনার কনসেপ্ট আপনার কতটুকু ক্লিয়ার, সেটা আপনি এক্সামে আপনার স্ক্রিপ্টে সেটা রিফ্লেক্ট করতেছেন কতটুকু, এটাই আর কি। জি জি ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে। ভাইয়া হুম। আমাদেরকে ভাইয়ার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভাইয়া অনেক বিজি ছিল, ইভেন এখনো আছে, তো তারপরও ভাইয়া মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন বলে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের সাথে যারা আমরা আগামী ব্যাচগুলোতে থাকতে চাচ্ছি, নোবেল ভাই আমি একটু লিভ নিচ্ছি তাইলে, হ্যাঁ আপনি কন্টিনিউ। জি জি শিওর শিওর, আমরা কি সবাই ভাইয়াকে একটা ধন্যবাদ দিতে পারি? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ থ্যাংক ভাইয়া, ইউ। আসসালামু আলাইকুম। সালাম। ওকে দেন, তো আমাদের সাথে যারা যারা যোগদান করতে আগ্রহী তারা হচ্ছে অলরেডি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা লিংক পেয়েছেন সেখানে অ্যাডমিনে আমার নাম্বারটাই আছে, সো এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর প্রসেসটা আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি, যারা যারা যোগদান করতে চান শুধুমাত্র তারাই আগামী যে ক্লাসের লিঙ্ক গুলো আছে এগুলো পাবেন, কারণ অলরেডি আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে। সো ক্লাস দেখার যদি প্রয়োজনীয়তা অনুভব করেন, আজকে রাতে ক্লাসের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা হবে। এখনকারটা হবে না, এইমাত্র যেটা রেকর্ড হয়েছে সেটা হবে না, এটা ছাড়া বাকিগুলো আপলোড করা হবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর এর পরবর্তীতে হচ্ছে আমরা এখনো পেইড গ্রুপ খুলিনি, 4 বিষয়ের জন্য 3 বিষয়ের জন্য খোলা হয়েছে, সেটা হচ্ছে অডিট, আর হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি এন্ড টেকনোলজি, আর হচ্ছে আইটি গভর্নেন্স। এই তিনটাতে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি এবং পেইড গ্রুপও খোলা হয়ে গেছে। আমরা জানি না আমরা ওইখানে আর কতজন স্টুডেন্ট নিব, মানে খুবই কম সংখ্যক নিব। সো বাট ফার আর এফএম এবং বাকি যে 4টা সাবজেক্ট আছে এখানে মোটামুটি স্টুডেন্ট আমরা আরো বেশি নিতে পারি। তো যদি আপনারা জয়েন হতে চান তাহলে as soon as possible জয়েন করুন, কারণ মোটামুটি অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে, আমরা আর কোনো ক্লাস অথবা বাইরে দিব না ফারের ক্ষেত্রে। আর অন্যান্য যে সকল ক্লাসগুলো হবে প্রত্যেকটা সাবজেক্টেরই একটা দুটো করে ক্লাস দেখতে পারবেন, এবং রুটিন অলরেডি গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা গ্রুপের কভার ফটোতে বা হচ্ছে প্রোফাইলে রুটিন দেওয়া আছে। সো ওই রুটিন অনুসারে আমাদের ক্লাস হবে, যদি কোনো কারণে মিস হয় বা কোনো কারণে চেঞ্জ হয় সেটা আমরা আগে থেকে নোটিফাই করব, কিংবা যদি ইনস্ট্যান্টও নোটিফাই করি পরবর্তীতে আমরা জানিয়ে দিব যে এই ক্লাসটা তাহলে কখন হবে। সো আর কোনো কিছু জানার না থাকলে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, যদি কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। আপনি তাহলে ওই যে ভিডিও আপলোড দিলেন লিংকটা তো আমরা ইয়েতেই পাবো, আপনাদের ইয়েতেই পাবো না, মানে যে এখানে হোয়াটসঅ্যাপ মেইল গ্রুপে? অ্যাড্রেস হবে। আর বাইরে আর একটা কথা বলে রাখি, প্রিভিয়াস যারা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বারের পরিবর্তে আমরা নতুন করে কিছু বিষয় নিচ্ছি। সো দ্যাটস হচ্ছে আমরা সবাই সবার আইডি কার্ডের প্রথম মানে অর্থাৎ বোথ সাইডের ছবি আমরা নিচ্ছি। হ্যাঁ, সো যারা যারা জয়েন করবেন তাদের হচ্ছে পেমেন্টের স্ক্রিনশট দিবেন, অর্থাৎ সেন্ড মানি হবে। এর পরবর্তীতে হচ্ছে আইডি কার্ডের সামনের দিক এবং পিছনের দিকের ছবি, আর হচ্ছে সাবজেক্টের নাম, দ্যাটস ইট। এই তিনটে ইনফরমেশন দিতে হবে। ওকে দেন, তো আর কোনো কিছু বলার আজকের মতো? একটাই ছিল ভাই, সেটা হলো জি। আজকে থ্যাংক ইউ নোবেল ভাই। যে হ্যাঁ, দুইটা হ্যাঁ, okay. পিডিএফ করিয়েছিল সেটার হ্যাঁ। এটা কি আজকে আমরা পাবো? আজকে বলতে এই যে এখন আমি ভাইয়ার থেকে চেয়ে নিব। তো যারা যারা অলরেডি আমাদের এখানে পেইড মেম্বার তাদেরকে দিয়ে পেইড গ্রুপও আজকে রাতে খুলে ফেলা হবে। তো গ্রুপে জানানো হবে যদি কোনো পেইড গ্রুপের মেম্বার কিন্তু পেইড গ্রুপে জয়েন করানো হয়েছে কিনা, আমি জানাবো যে পেইড গ্রুপ খোলা হয়েছে, কেউ মিস দিয়েছেন কিনা। সো এক্ষেত্রে গ্রুপটা খোলার পরই
আমরা হচ্ছে ভাইয়া যে এই শীট গুলো থেকে আপনাদেরকে পড়াচ্ছেন, যেটা শেষ হয়েছে, যে যে টপিক গুলো ওইগুলো হচ্ছে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, আজকে রাতেই দিয়ে দিব জি জি আশা করি। থ্যাংক ইউ ঠিক আছে, জি থ্যাংক ইউ দাদা। আচ্ছা, আর হচ্ছে কি প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে ফেয়ারনেস, এগুলো সবই ইউটিউবে আপলোড দিয়ে দেবেন আজকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আজকে হ্যাঁ, সেটা সব তো- বলতে 4-5টা হয়েছে আর কি, তো এগুলো আমরা ফ্রিতে রেখে দিব, ইউটিউবে সবাই দেখুক, দেখে জয়েন করতে পারে, দ্যাটস ইট, এটাই। বাট আর ফ্রি ক্লাস আর ঠিক থাকছে না আছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং এর জন্য খুব সম্ভবত। ঠিক আছে, ঠিক আর আছে। অন্যান্য সাবজেক্টে থাকছে, অন্যান্য যে যে সাবজেক্টে আছে সকলকে সকল সাবজেক্ট দেখার অনুমতি, মানে যেটাকে বলবো আমন্ত্রণ থাকলো। আপনারা যে কোনো সময় দেখতে পারবেন, যেমন একটু পরে 10টা 45-এ বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনোলজি ক্লাস হবে, সেখানে শেফাজ বিন রহিম এসিএ ভাইয়া হচ্ছে ওই ক্লাসটা নিচ্ছেন। আর আগামীকালকে অডিটের ক্লাস আছে, আইটি ক্লাস আছে, এক্স্যাক্টলি যেভাবে রুটিন ওইভাবেই ক্লাস হবে। সো প্রত্যেকটা সাবজেক্টের অন্তত 1টা 2টো করে ক্লাস আমরা আপনাদেরকে দেখার সুযোগ দিব, যেহেতু আপনারা রেজাল্টের পর অনেকেই দেখতে চাচ্ছেন। সো এগুলো দেখার সুযোগ পাবেন। আর লাইভেই যে আপনি আপনার কোনো প্রশ্ন বুঝতেছেন না, আপনি জিজ্ঞেস করতে পারতেছেন কিনা, আর আপনারা তো জিজ্ঞেস করেনও না। আপনাদেরকে যদি জোর করে বলি যে হ্যাঁ আপনারা কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করেন, তাও জিজ্ঞেস করেন না। আর সেই জায়গায় তাও আমি আপনাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে যে ধরুন আপনার মনে কোয়েরিজ আছে, আপনি দেখা গেছে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে দেখা যাচ্ছে যে মানুষজন জিজ্ঞেস করতেছেন, আপনার মনে হতেই পারে যে আমি জিজ্ঞেস করলে কি আমাকে উত্তরটা দিবে। অ্যাকচুয়ালি কেউই জিজ্ঞেস করে না। লাইফে কোনো একটা বিষয় যেটা আমরা একবার ট্রাই করে দেখতে হবে যে এটা কি আসলে হয়। আমরা একটা জিনিস চিন্তা করি যে এটা মনে হয় এটা করলে কখনো হবে না, এটা এভাবে হবে না, আমি করাটা ঠিক হবে না, এভাবে করে আমরা নিজেরাই জিজ্ঞেস করি না আর বলি যে এটা করলে হয় না। আপনি ট্রাই তো করেন। সো এক্ষেত্রে যে সকল ক্লাসগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকে কোনো কিছু যদি না বোঝেন, যিনি মেন্টর থাকবেন ওনাকে অফকোর্স জিজ্ঞেস করবেন, বোঝা পর্যন্ত জিজ্ঞেস করবেন। আপনি যদি গেস্ট হন, আপনি যদি পেইড মেম্বার হন, জিজ্ঞেস তো করা আপনার ফরজ। আর আপনি যদি গেস্ট হন, তাও আমি বলবো যে আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন। আপনি ধরে নিবেন যে আপনি একজন পেইড মেম্বার, এটা চিন্তা করেই ক্লাস করবেন। এখানে কিন্তু কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্টই জানে না, মানে আমি ছাড়া এখানে আর কেউই জানে না এক কথায়, যে আপনার মানে কে পেমেন্ট করছে, কে পেমেন্ট ছাড়া, এগুলা কিন্তু ওনারা জানে না। সো এক্ষেত্রে এই যে পেইড গ্রুপ এখনো, মানে এখানে যে বাইরে ক্লাস হচ্ছে, এখানে কে গেস্ট হিসেবে ক্লাস করতেছে, কে পেইড মেম্বার হিসেবে ক্লাস করতেছে, এটা ওনারা জানে না, এটা শুধু আমি জানি। আমার দিক থেকেও সবারটা আমি এখনো জানি না। যখন পেইড গ্রুপে অ্যাড করবো তারপর বুঝতে পারবো আচ্ছা আচ্ছা ইনি ইনি এই গ্রুপে আছে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আর কোনো কিছু বলার না থাকলে আজকের মতো এখানে রাখতেছি। পারলে ডিনার করে নেন। একটু পরে 10টা 45-এ যাদের বিজনেস স্ট্র্যাটেজি এন্ড টেকনোলজিতে পরীক্ষা বসার ইচ্ছা আছে, ইভেন ইচ্ছা না থাকলেও আমি বলবো যে ক্লাসটা দেখেন, যদি ভালো লাগে হয়তো বা ইচ্ছা সৃষ্টি হতে পারে, বা আপনি নিজে ডিসাইড করছেন আমি এটা এটা পড়বো, পরবর্তীতে আপনি দেখলেন যে না আসলে এটা এটাও পড়া যায়, বা এটা পরিবর্তে ওটা নিলে বেটার হয়। তাই আমি বলবো সকল সাবজেক্টের ক্লাস করেন, ফ্রি ক্লাস অন্তত 1টা 2টা, এবং সকল মেন্টরের ক্লাস করেন। এমন হতে পারে যে আপনার কাছে হতেই পারে এক একজনের বোঝানো মানে যেটা বলবো সিস্টেম বা ফিচার এক এক রকম। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি দেখা গেছে একজনের মানে এখানে সবাই যথেষ্ট অনেক কিছু জানে, কিন্তু দেখা গেছে কোন একজন আপনাকে খুব সুন্দর করে বোঝাতে পারতেছে, আবার আরেকজনের বোঝানো আপনার কাছে খুব সুন্দর লাগতেছে না। কিন্তু বোঝানো সবাই সবার সর্বোচ্চটা দিয়ে বোঝাবে। তাই আপনি একজনের ক্লাস দেখে আরেকজনকে জাজ করবেন এভাবেও না। আবার দেখা গেছে একজন ভালো মানে সবাই ভালো, সেটাও না। সবাই সবার সর্বোচ্চটা দিচ্ছে, সবাই ভালো, কিন্তু এক একজনের বোঝানো এক এক রকমের হয়ে থাকে। তাই সবাইকে বলবো যে অন্তত 1টা করে প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস করেন, তাহলে আপনাদের ব্যাপক ধারণা হবে যে কোথায় আপনাদের যাওয়া উচিত, কোন সাবজেক্টে বললে বেটার হবে, সব বুঝতে পারবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আজকের দাদা জন্য। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যাতে অডিটর আইটিটা কি আপনি নিচ্ছেন কিনা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি মানুষজন চায় অন্য কেউ নিতে তাহলে সেটাও সম্ভব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, না দাদা মানে আপনি থাকলে ভালো, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আর বিএসটি আগে আমি নিতাম, কিন্তু এক্ষেত্রে এখন আমার সময় হচ্ছে না দেখে বিএসটি হচ্ছে ভাইয়া নিচ্ছে। ইজ দেয়ার এনিথিং টু নো রিগার্ডিং কোর্সেস? আল মামুন কিবরিয়া ভাইয়া। না, আপাতত কোনো কিছু জানা নেই, সমস্যা নেই। না, আপনি ওই যে হ্যান্ড রেজ করছেন দেখলাম, তো তাই বললাম। ঠিক হ্যাঁ, আছে, সরি সমস্যা না নেই। না, ইটস ওকে, সমস্যা নেই। It's okay. ঠিক আছে, তাহলে তো 10টা 45-এ সকলে ক্লাস দেখার জন্য আমন্ত্রণ থাকবে। আসসালামু আলাইকুম।